হ্যালো ভিউয়ার্স, আলো ডায়েরি চ্যানেলের পক্ষ থেকে আমি অঙ্কিতা। প্রতিদিন নতুন নতুন ভালোবাসার গল্প সবার আগে শুনতে চাইলে আমাদের আলো ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। কেমন? ধন্যবাদ। তখন সময় বোধহয় রাত ৯টা। আমির অন্দরমহলে না গিয়ে সোজা আলোক ঘরে প্রবেশ করলো। গাঢ় অন্ধকারে আলোক ঘর ডুবে আছে। চারিদিকে এতটাই নির্জন যে মনে হচ্ছে মৃত্যু নেমে এসেছে চারিদিকে। খলিল মজিদ বাড়িতে নেই, তারা লোক দেখানো ভালো মানুষিতে ব্যস্ত। দুজনে মোড়ল বাড়ির অভিভাবক হয়ে উঠেছে, কিন্তু আমির জানে তারা প্রমাণ লুটপাটে ব্যস্ত। প্রমাণ নষ্ট করা তাদের বাঁ হাতের কাজ। আমির বিছানা হাতেরে বালিশের নিচ থেকে দেশলাই বের করে হারিকেন জ্বালালো। মগা বিকেলে বেরিয়ে গেছে, তাই আলোক ঘরের শুনশান নীরবতা। নয়তো অন্যবার মগার নাক ডগার শব্দে আলোক ঘরে টেকা যায় না। আমির তাই খয়েরি শার্টের পকেট থেকে একটা লাল ছোট্ট খাম বের করলো, তারপর হারিকেনের সামনে বসলো। পাশের ঘরে ধপ করে শব্দ হয়। আমির সেই ঘরে উঁকি দিয়ে দেখলো বেড়াল ছোটাছুটি করছে। নিশ্চয়ই ইঁদুর দেখেছে। সে হারিকেন নিভিয়ে বাইরে বেরিয়ে আসে, লাল খামটি পায়জামার পকেটে রাখে। অন্দরমহলের চারপাশ ঘিরে জোনাকির পোকারা অনর্থক গল্প করে যাচ্ছে। আমির জোনাকি পোকাদের ভিড়ে দাঁড়িয়ে রইল অনেকক্ষণ। আজকের দিনটা অন্যরকম হওয়ার কথা ছিল, কিছুটা সুন্দর কিছুটা দুঃখ, অথচ সবটাই শব্দহীন। আমির কিছু একটা ভেবে অন্দরমহলে প্রবেশ করে। লতিফা আমিরকে দেখে দৌড়ে এসে পথে আটকে বলল, ভাইজান, পদ্মর কি হইল বুঝতাছি না, কথাবার্তা কয় না। লতিফা চিন্তিত। আমির প্রসঙ্গে পাল্টে বলল, আমি থাকবো এখানে, তুই রান্না বসা। কথা শেষ করে ওপরে উঠে গেল আমির। লতিফা রান্নাঘরে চলে যায়। আমির আজ পদ্মজার সাথেই থাকবে শুনে সে কেন জানি খুব খুশি হলো। পুরনো দিনগুলোর কথা মনে পড়ে গেল। আমির সারাক্ষণ ঘরের ভেতর আঠার মতো লেগে থাকতো, না নিজের বিয়ে হলো তো, আর না পদ্মজাকে বের হতে দিত। এই নিয়ে ফরিনা রানী, নূরজাহান ও আমিনার সাথে কত কথা ছিল। লতিফার ঠোঁটে হাসি ফুটে উঠল। অতীত এত সুন্দর কেন হয়? দ্বিতীয় তলার উঠতেই আমিরের শরীর কাঁটা দিয়ে ওঠে। বারান্দায় জুড়ে উত্তরের হাওয়া বইছে। আকাশে তারা ও অর্ধচন্দ্রের আলো ছাড়া আর কোনো আলোই নেই। এমন একটা পরিবেশ, মিনমিনিয়ে কেউ কাঁদছে। বড্ড অচেনা এই কান্না, যেন কোনো অশরীরী শত জনমের দুঃখ একসাথে মনে করে কাঁদছে। আমি দ্রুত পায়ে পদ্মজার ঘরে আসে। ঘরের প্রতিটি কোণা অন্ধকারে তলিয়ে আছে। বাতাসে একটা ভারী কান্না ভেসে বেড়াচ্ছে। আমির আন্দাজে বিছানার পাশে এসে দাঁড়ালো। বিছানার পাশে একটা টেবিল আছে, সেই টেবিলে হারিকেন থাকে আর ডয়ারের থেকে দেশলাই। আমি দেশলাইটা বের করে হারিকেন জ্বালালো। ঘাড় ঘুরিয়ে দেখলো দেয়াল ঘেঁষে হাঁটুতে মুখ গুজে বসে আছে পদ্মজা। সে কাঁদছে, কান্নার দমকে কেঁপে কেঁপে উঠছে। তার করুণ কান্না এসে আমিরের বুক ভিজিয়ে দিয়ে। ওই বাড়ির অবস্থা ভালো নেই। প্রেমার গা কাঁপিয়ে জ্বর এসেছে, চোখ খুলে তাকাতেই পারছে না। বাসন্তী পড়েছেন বড় কষ্টে। একদিকে পূর্ণার সমাপ্তি, অন্যদিকে প্রেমার গা কাঁপানো জ্বর। মৃদুলের গলা ভেঙে আছে, বড্ড এলোমেলো হয়ে গেছে সে। বাবা মায়ের আদরের একমাত্র ছেলে, কখনো মায়ের হাতে মার খেয়েছে কিনা সন্দেহ। তার প্রাপ্তির খাতা সবসময় পরিপূর্ণ ছিল। সে কখনো কষ্টে কাঁদেনি। বাস্তবতা দেখেনি। সোনার চামচে খেয়ে বড় হওয়া আহ্লাদি আদুরে ছেলে। তার জন্য এই ধাক্কাটা মৃত্যুর মতো। সে স্বাভাবিক হতে কত সময় নেবে কে জানে। অথচ সব কিছু ছেড়ে পদ্মজা অন্দরমহলে চলে এসেছে। তার মধ্যে কোনো প্রতিক্রিয়া নেই, এক জায়গায় সারাক্ষণ বসেছিল। তারপর হুট করে অন্দরমহলে চলে আসে। সাথে খণ্ড খণ্ড মেঘ আষাঢ়ে দুই চোখে জড়ো করে নিয়ে আসে। আমির কথা বলার জন্য যখন উদ্যত হলো, সে টের পেল তার হৃৎপিণ্ডের গতি বাড়ছে। এমন কেন হয়? পদ্মজা কোনো আসমানের চাঁদ যে তাকে ছোঁয়ার কথা ভাবলেই আমিরের গলা শুকিয়ে আসে। কয়েকদিনের দূরত্বে মানুষটার চোখের দিকে তাকাতেও সংকোচ হচ্ছে। অথচ ফেলে আসা দীর্ঘ 6 বছরের প্রতিটা রাত দুজনের বুকের সাথে লেপ্টে কাটিয়েছে। কত উছলে পড়া জ্যোৎস্না রাতে তারা ভালোবাসার গল্প রচনা করেছে। আমি রয়ে শুয়ে বলল, চলে এলে কেন? পদ্মজা মাথা তুলে তাকালো। পদ্মজার চোখের দৃষ্টি আমিরের এলোমেলো হয়ে গেল। বুক প্রবলভাবে কাঁপতে থাকলো। পদ্মজার দৃষ্টির জাল আষ্টে পিষ্টে বেঁধে ফেলে তাকে। সে বিছানার ওপর বসলো। বুকের ভেতর ঝড় বয়ে যাচ্ছে, অথচ পদ্মজা নির্লিপ্ত।
পদ্মজার নাকের নাকফুলটা জলজল করছে। নাকফুলটা বিয়ের পর আমির পরিয়ে দিয়েছিল। নাকফুলে গেঁথে দিয়েছিল জনম জনমের ভালোবাসা। অথচ অথচ এখন সেই ভালোবাসা বিষের দানার মতো রূপ নিয়েছে। পদ্মজা এক হাতে মাথা ঠেকিয়ে কাঁদো কাঁদো স্বরে বলে, আমি কিছু পেলাম না জীবনে, আব্বার অবহেলা আর নোংরা কথা শুনে কাটিয়েছি 16টা বছর। তারপর আমার মা আমার মা আমাকে ছেড়ে চলে গেল। সে হচ্ছে আরেক বিশ্বাসঘাতক। শেষ লাইনটা খুব অভিমান প্রকাশ পায়। পদ্মজা গলার জোর বাড়িয়ে বিশ্বাসঘাতক শব্দটি উচ্চারণ করলো। আমি চট করে বলল, উনি বিশ্বাসঘাতক নন। পদ্মজা ক্ষুধার্ত বাঘিনীর মতো 2 হাত খামচে ধরে মেঝে। আমিরের দিকে রক্ত চোখে তাকাই। তার বুক থেকে আঁচল মেঝেতে পড়ে। সে রাগে দাঁতে দাঁত চেপে আমিরকে বলল, করেছে করেছে সব কিছুর জন্য আমার মা দায়ী। সব ভুল আমার মায়ের। সে আমাকে জন্ম দিয়েছে, আমাকে আগুনে ঠেলে দিয়ে নিচে চলে গেছে। ছোট থেকে আমাকে বলে এসেছে সারা জীবন আমার সাথে থাকবে, আমাকে আগলে রাখবে, যাই হয়ে যাক সব আমাকে বলবে। কিন্তু আম্মা একটা কথাও রাখেনি কোনো কথা। প্রতারক, বিশ্বাসঘাতক, সব দোষ আমার মায়ের, সব দোষ। পদ্মজা অস্থির হয়ে পড়েছে। তার নিঃশ্বাস এলোমেলো। সে বিপর্যস্ত। কাঁদতে কাঁদতে হুট করে আমিরের দিকে তাকিয়েই সে হাসলো। তারপরে বলল, সবাই কি ভেবেছে আমাকে কষ্ট দিয়ে কাঁদাবে? আমি কাঁদবো না, কিছুতেই কাঁদবো না। কাঁদবো না বলেই আবার কাঁদতে শুরু করলো। কষ্টের মাত্রা পেরিয়ে গেলে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে। সে তার জীবনে ছোট ঘটনাগুলো বড় করে ভাবতে থাকে, সারাক্ষণ বিলাপ করে কাঁদে। পদ্মজার অবস্থা এখন ঠিক ওই রকম। সে তার চেনা সত্তা থেকে বেরিয়ে পড়েছে। পদ্মজার কান্না শুনে আমিরের মাথা ফেটে যাচ্ছে। সে চিৎকার করে বলতে চাইছে, পদ্মাবতী, কান্না থামাও তুমি। আমি সহ্য করতে পারছি না। এত কেন কষ্ট তোমার? তুমি পদ্মাবতী নাকি কষ্টবতী? মনের কথা মনেই রয়ে গেল। আমির পারল না কিছু বলতে। সে বিছানার মাঝে গিয়ে বসলো। 2 হাতে নিজের মাথা চুল টেনে ধরে। ঘন ঘন নিঃশ্বাস নেয়। আত্মগ্লানি তাকে গ্রাস করে ফেলেছে। সে যেন অদৃশ্য কোনো শেকলের বন্দী। পদ্মজার আর্তনাদ, বিলাপ গুমড়ে কুমড়ে গেঁদে ঘরের চারিদিকে ঘুরে বেড়াচ্ছে। আমি টের পাচ্ছে বলেই মনে হচ্ছে তার মস্তিষ্কে কেউ যেন রড দিয়ে পিটাচ্ছে। সে জানালার বাইরে তাকায়। রাতের লক্ষ্য তারাতেও যেন বেদনার গুঞ্জন। হৃদয়ের শহর খাঁ খাঁ করছে। ইচ্ছে হচ্ছে অন্যবারের মতো পালিয়ে যেতে, কিন্তু আজ সে পালাবে না। সে পালাতে চায় না। তার ভেতরটা তিরতির করে কাঁপছে। মোলায়েম বাতাসের ঝংকার, রগে রগে শিরশিরি অনুভূতি হচ্ছে। আমির পদ্মজার দিকে তাকাই। নিজের মাথার চুল আরও জোরে টেনে ধরে। পদ্মজা পা ছড়িয়ে বসলো। দেয়ালে মাথা ঠেকিয়ে চোখ বুঝলো। আমির পদ্মজার ওপর চোখ রেখে নিজের হাত কোমরে ধরে। আর সে নিজেকে প্রশ্ন করে, সে কি নিজের সিদ্ধান্তে অটল? হ্যাঁ না, একটা সিদ্ধান্তের ব্যবধান মাত্র। তাহলেই মনের যুদ্ধের সমাপ্তি। খুব দ্রুত উত্তর হাসে হ্যাঁ। মুহূর্তেই অদৃশ্য ভারী দেওয়াল ভেঙে চুরমার হয়ে যায়। পৃথিবীর সব ফুল জেগে ওঠে। শান্ত সমুদ্রের ঢেউ যেন বিকট শব্দ তুলে আছড়ে পড়ে তীরে। আমির বিছানা থেকে নেমে পদ্মজার 2 বাহু চেপে ধরে দাঁড় করায়। পদ্মজার দরজার বাইরে তাকিয়ে আছে। তার বারবার হ্যালুসিনেশন হচ্ছে। একবার পূর্ণাকে দেখছে তো অন্যবার পরিযাকে। 2 জনের রক্তাক্ত অবস্থায় তার সামনে আসে। পদ্মজা খামচে ধরে আমিরের চোখ মুখ, নখের আঁচড়ে গাল ছিঁড়ে নেয়। আমি তার 2 হাত পদ্মজাকে বুকের সাথে চেপে ধরে। পদ্মজা আবার কান্না শুরু করে। আমির পদ্মজাকে বিছানায় বসিয়ে দিয়ে বলল, একটু শান্ত হও, একটু। পদ্মজা এতক্ষণ আমিরকে টের পায়নি, এখন টের পাচ্ছে। সে এক ঝটকায় আমিরের হাত দূরে সরিয়ে দেয়। তারপর বিছানার মাঝে গিয়ে বসলো। আমির পদ্মজার সামনে এসে বসে। আমির মুখটা দেখে মনে পড়ে যায় প্রথম দিনের কথা, যেদিন পাতালে আমিরের সাথে প্রথম দেখা হয়েছিল। আমির নগ্ন মেয়েগুলোকে বেড দিয়ে পিটাচ্ছিল। পদ্মজার রক্ত ছলকে ওঠে। তার বোনের সাথেও কি এমন হয়েছে? কিছু বুঝে ওঠার আগেই
কিছু বুঝে ওঠার পূর্বেই পদ্মজা আমিরের গলা চেপে ধরল। আমির হকচকিয়ে গেলেও বাধা দিল না। পদ্মজা আমিরের মুখের উপর ঝুঁকে কিছু একটা বিড়বিড় করে, যা অস্পষ্ট। বিড়বিড় করতে করতে শরীরের সবটুকু শক্তি দিয়ে দুই হাতে আমিরের গলা চেপে ধরে রাখে। আমির গলায় প্রচণ্ড চাপ অনুভব করে, তার নিঃশ্বাস ভারী হয়ে আসে। চোখ বুঝতেই যন্ত্রণায় চোখ থেকে জল বেরিয়ে আসে। পদ্মজা আমিরের গলা ছেড়ে দিল, দূরে সরে বসলো। আমিরের শুকিয়ে যাওয়া মুখটা দেখে ফিক করে হেসে দিল, তারপর আবার নীরব হয়ে গেল। তার চোখের সামনে ভেসে উঠল হেমলতার মৃত মুখ, পরিজার মৃত মুখ, পূর্ণার মৃত মুখ। পূর্ণা একটা গাছের সামনে বসে কাঁদছে। এই তো তার চেয়ে মাত্র কয়েক দূরেই তো সেই গাছটা। পরিজা একটা বাড়ির ছাদে বসে কাঁদছে, তার গলা কেটে রক্ত চুঁয়ে চুঁয়ে পড়ছে। পদ্মজা থম মেরে সেখানেই তাকিয়ে রইল, অদ্ভুত স্বরে কেঁদে উঠল। আমি নিজেকে ধাতস্থ করতে সময় নিল। পদ্মজা কান্না থামিয়ে অবাক চোখে আয়নার দিকে তাকিয়ে আছে। সে কিছু দেখছে। আমির পদ্মজার কাছে এসে বসে। পদ্মজার এক হাত মুঠোয় নিয়ে আঙুলগুলো আলতো করে ছুঁয়ে দেয়। পদ্মজার মুখের উপর কয়টা চুল উড়ে বেড়াচ্ছে। আমির অবাধ্য চুলগুলোকে পদ্মজার কানে গুঁজে দিল। পদ্মজার চোখ, নাক, গাল, ঠোঁট পর্যবেক্ষণ করে আমির উঁকি দিল অতীতে। গল্পটা ভীষণ ব্যক্তিগত। পদ্মজা একবার বিরক্ত হয়ে রাগী স্বরে বলেছিল, আরেকটা চুমু দিলে আমি বাড়ি ছেড়ে কিন্তু চলে যাব। আমির পদ্মজার কথায় থমকে যায়। তখন ঢাকায় নতুন নতুন তাদের সংসার। পদ্মজা ভার্সিটিতে পড়ছে, আগামীকাল তার পরীক্ষা, তাই সে পড়ছিল। কিন্তু আমির সেদিন বাড়িতেই ছিল, আর সারাক্ষণ পদ্মজাকে বিরক্ত করে যাচ্ছিল। পদ্মজার মুখের সামনে গিয়ে একবার নাকে চুমু দেয় তো আর একবার গালে। বারংবার পদ্মজা পড়ায় খেয়ে হারিয়ে ফেলেছিল। সে ভীষণ রেগে যায় আর কথাটা বলে ফেলে। আমি তো বরাবরই রাগী। সে তাৎক্ষণিক রাগ করে ঘর থেকে বেরিয়ে যায়। সন্ধ্যার সময় বাড়ি ফেরে, তাও পদ্মজার সাথে কোনো কথা বলল না। পদ্মজা তো অবাক, সে কথা বলতে গেলেই হোঁ হাঁ ছাড়া আমির কিছুই বলে না। পদ্মজা মুখে কিছু বলতে লজ্জা পায়, তাই সে বিভিন্নভাবে আমিরের আকর্ষণ পাওয়ার চেষ্টা করছে। আমির প্রথম পদক্ষেপ নরম হয়ে গেলেও প্রকাশ করল না। সে গম্ভীর হয়ে থাকে, চুপচাপ খেয়ে ঘরে শুয়ে পড়ে, অথচ অন্যবার পদ্মজাকে টেনে নিয়ে যায়, তারপর একসাথে ঘুমায়। আমিরের আচরণ পদ্মজা মনে ব্যথা পায়। একটা কথার জন্য এইরকম কেউ করে? পদ্মজা অভিমান বৈঠকখানায় বসে থাকে। আমির একদিকে চিন্তিত, রাত বাড়ছে, পদ্মজা আসে না কেন? সে ভাবলো পদ্মজা এসে ইনিয়ে বিনিয়ে কথা বলে তার রাগ ভাঙানোর চেষ্টা করবে, তখন সে কিছু একটা চেয়ে বসবে। কিন্তু তার অর্ধাঙ্গিনী তো ঘরেই আসছে না। আমির বিছানা ছেড়ে বাইরে বেরিয়ে আসে। সিঁড়ি ভেঙে নামার সময় দেখে পদ্মজা সোফায় গাল ফুলিয়ে থম মেরে বসে আছে। রাগ ভাঙানোর বদলে উল্টে রাগ করে বসে আছে। কি অদ্ভুত! আমির খ্যাঁক করে গলা পরিষ্কার করে বলল, রাত কয়টা বাজে? কারো খবর আছে? কেউ কি ঘরে যাবে না? পদ্মজা অভিমানী স্বরে বলল, কেউ তাকে পাত্তা না দিলে সে কেন ঘরে যাবে? আমির হেসে ফেলল। সে পদ্মজার সামনে এসে বসে। পদ্মজার চোখে জল চেকচিক করছে। আমির পদ্মজার হাতে চুমু দিয়ে বলে, কি বাচ্চা কাচ্চা বিয়ে করলাম রে, একটুতে কেঁদে দেয়। তো ছেড়ে দিন না। আমিরের চোখ দুটি বড় বড় হয়ে যায়। পদ্মজা এত কথা কবে শিখলো? কি অভিমান তার! আমির হাসি দীর্ঘ হলো। পদ্মজার মুখের ওপর ঝুঁকে বলে, মৃত্যুর আগে ছাড়ছি না, পরপারে যদি আবার দেখা হয় তখনও তোমার পিছু নিব। আমিরকে মুখের ওপর ঝুঁকতে দেখে পদ্মজা লজ্জা পেয়ে গেল। ও বাড়ির প্রতিটা ইঁট তাদের ভালোবাসার সাক্ষী। সবখানে ভালোবাসার লেপ্টে লেপ্টে আছে। আমির বর্তমানে ফিরে আসে। সে রান্নাঘরে যায়, লতিফাকে বলে গরম পানি আর ছোট তোয়ালে নিয়ে আসে। পদ্মজার মাথাটা ভীষণ ব্যথা করছে। তার চোখ দুটি যেন ভারী পর্দা টানানো। এই জগতে কিছু দেখছে না। সে চোখ বুঝলে তার হাঁটু থেকে পা অবধি কাদা লেগে আছে। আমির ভেজা তাওয়াল দিয়ে পদ্মজার হাত পা মুছে দিল। তারপর লতিফাকে ডেকে আনে। লতিফা পদ্মজাকে দেখে ভয় পেয়ে যায়। সে পদ্মজাকে নিয়ে উদ্বিগ্ন। আমির লতিফাকে বলল, কয়দিনে ঠিক হয়ে যাবে। শোন, তোর সাথে কিছু কথা আছে। লতিফা উৎসুক হয়ে তাকায়। আমির বলে, পদ্মজার যত্ন নেবি। রাধাপুরের রঞ্জন মিয়ারে চিনিস না? চিনি। উনি নিজের হাতে বাদামের তেল বানান, খাঁটি বাদামের তেল। পদ্মজা চুলে বাদামের তেল দেয়। ওনার কাছ থেকে সবসময় বাদামের তেল আনবি। আর ওর পিঠের হাড়ে মাঝে মাঝে ব্যথা হয়, ছোটোবেলা কোথাও আঘাত পেয়েছে। যখন ঝুঁকে ঝুঁকে হাঁটবে বুঝবি পিঠের হাড়ে যন্ত্রণা হচ্ছে। তখন ধরে নিয়ে সরিষা তেল ডলে দিবি আর গরম সেক দিবি। 3 বেলা নিজ দায়িত্বে জোর করে খাওয়াবি। আর পিঠের দিকে কিন্তু খেয়াল অবশ্যই রাখবি।
লতিফা জানে না তাকে কেন এই দায়িত্ব দেওয়া হচ্ছে। সে প্রশ্নও করলো না, বাধ্যের মতো মাথা নাড়ালো। পদ্মজা আবার মিনমিনিয়ে কাঁদছে, অস্পষ্ট স্বরে পূর্ণাকে ডাকছে। লতিফা পদ্মজার শাড়ি ও বিছানার চাদর পাল্টে দিল। শাড়ি পাল্টানোর সময় যখন পদ্মজার অর্ধনগ্ন, তখন সে লতিফাকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, পূর্ণা, পূর্ণা, বোন আমার। লতিফা চমকে গেল। তাকে পদ্মজার পূর্ণা বলছে কেন? পদ্মজার কান্না শুনে আমির ছুটে ঘরে আসে। পদ্মজা আমিরকে দেখেই টেবিলে থেকে হারিকেন নিয়ে তার উপর ছুঁড়ে মারে, তারপর চিৎকার করে বলে, খুনি, ধর্ষক, জানোয়ার, জানোয়ার। পদ্মজার চিৎকারে অন্দরমহল কেঁপে ওঠে। হারিকেনের কাঁচের ওপর ব্যবহৃত প্লাস্টিক আলাদা হয়ে গিয়েছিল। তাই পদ্মজা চিকন তার দিয়ে সেটি জোড়া দেয়। তারের একাংশ খাড়া হয়েছিল, সেই খাড়া অংশ আমিরের চোখের পাশে ঢুকে পড়ে। আর একটু হলেই চোখ গলে যেত। সঙ্গে সঙ্গেই আমির মেঝেতে বসে পড়ল। 2-3 ফোঁটা রক্ত বেরিয়ে আসে। লতিফা হন্তদন্ত হয়ে ছুটে আসে। পদ্মজার আগে কিরমির করতে করতে চাদর ছুঁড়ে ফেলে মাটিতে। আমির লতিফাকে বলল, পদ্মজাকে দেখ তুই। তারপর সে অন্য চোখে পথ থেকে সোজা কলপারে চলে যায়। চোখের পাশে আঘাত পেলেও চোখের ভেতর ভীষণ ব্যথা অনুভব হচ্ছে। খুলির রেদওয়ান সবেমাত্র বাড়ি ফিরেছে এসে পদ্মজার চিৎকার শুনে। পদ্মজা চিৎকার করে কোনো স্বাভাবিক মানুষের মতো না। তাছাড়া দুজনই পদ্মজাকে এই বাড়িতে কাঁদতে দেখেনি, অস্বাভাবিক আচরণ করতে দেখেছে। খলিল রেদওয়ানকে বলল, এই সেরি পাগল হইয়া গেল নাকি? রেদওয়ান হেসে বলল, আরও আগে হওয়ার কথা ছিল আব্বা। আমিরকে কলপারে দৌড়ে যেতে দেখে রেনুও পিছনে যায়। সে কল চাপে। আমির উন্মাদের মতো চোখের পানি দিতে থাকে। তার চোখ জ্বলে যাচ্ছে। যাক, সে তো এটাই চাই, হৃৎপিণ্ড, ফুসফুস, যকৃৎ সব ছারখার হয়ে যাক। পদ্মজা লতিফার হাত খামচে ধরে। তার চোখ মুখ অদ্ভুত দেখাচ্ছে। সে চাপা স্বরে প্রশ্ন করল, আমার বোনকে কে খুন করেছে? কার আদেশে হয়েছে? পদ্মজা চাউনি দেখে মনে হচ্ছে লতিফা যদি প্রশ্নের উত্তর না দিতে পারে তাহলে পদ্মজা তাকেও খুন করে ফেলবে। লতিফা পদ্মজার সাথে বাড়ি ফেরার পর রেনু লতিফার কাছে ছুটে আসে। সে যা যা শুনেছে সব লতিফাকে বলে। লতিফা এখন সব জানা সত্ত্বেও বলতে চাইছে না। সে বলল, শাড়িটা আগে পিন্দো, ঠান্ডা লাগবো। পদ্মজা লতিফার দিকে তীক্ষ্ণ চোখে তাকিয়ে আছে। সে লতিফার হাত খামচে ধরে রাখা অবস্থায় বলে, কি জানো তুমি, বলো আমাকে। যতক্ষণ লতিফার মুখ থেকে কিছু না শুনবে ততক্ষণ লতিফার হাত পদ্মজা ছাড়বে না। তার নখ লতিফার হাতের খামচে ভেদ করছে। লতিফার সংক্ষেপে দ্রুত সব বলল। সব শুনে পদ্মজা লতিফার হাত ছেড়ে নিজের হাত খামচে ধরে। মুখ দিয়ে জাতীয় শব্দ করে কাঁপতে থাকে। লতিফা ভয় পেয়ে যায়। সে পদ্মজার মাথায় হাত রাখে। পদ্মজা সেই হাত এক ঝটকায় সরিয়ে দেয়। লতিফা দূরে সরে আসে। পদ্মজা শূন্যে তাকিয়ে নিজেকে স্থির করলো। তারপর চুপচাপ শাড়ি পরে শুয়ে পড়ে। লতিফা ধীর পায়ে পদ্মজার পায়ের কাছে এসে বসে। ঘণ্টাখানেক পার হওয়ার পর আমির ঘরে আসে। আমিরকে দেখে লতিফা বেরিয়ে যায়। আমির এক চোখে ঝাপসা দেখছে। সে ধীর পায়ে পদ্মজার পায়ের কাছে এসে বসলো। চোখ ঘুরিয়ে ঘরের চারপাশে দেখে আবিষ্কার করলো পুরো ঘর জুড়ে গাঢ় বিষাদের ছায়া। এ ঘরে আনন্দরা আসে না অনেক দিন। আমির দীর্ঘশ্বাস ছেড়ে পদ্মজার পায়ের আঙুল ফুটিয়ে দিল। কাঁদতে ইচ্ছে করছে তার, ভীষণ কাঁদতে ইচ্ছা করছে। মৃদুলের মতো হাওমাও করে যদি কান্না করা যেত। আমির ঠোঁট কামড়ে ধরে। তার দুই গাল বেয়ে আষাঢ়ে বৃষ্টি নামে। সেই বৃষ্টিতে পদ্মজার 2 পা স্নান করে। তাদের জীবনে সব সুর ছন্দ এক থাবায় কে ছিনিয়ে নিল? কেন হলো না দীর্ঘ সংসার? তবে কেন হয়েছিল পাপ পবিত্রের মিলন? শূন্যের অভিযোগ তুলেও উত্তর মিলল না। আমি তার চোখের জল মুছে ফেলল। তারপর পদ্মজার পাশে গিয়ে শুয়ে পড়ে। একবার ভাবলো পদ্মজাকে শক্ত করে জড়িয়ে ধরবে। তারপর আবার ভাবলো যদি পদ্মজার ঘুম ভেঙে যায় পাশে শুয়ে থাকতে পারবে না। তাই চুপচাপ দূরত্ব রেখেই শুয়ে থাকে। শেষ রাতে পদ্মজা ঘুমের মধ্যে কেঁদে ওঠে। সে স্বপ্নে শুধু রক্ত দেখছে, রক্তের সাগর, রক্তের নদী, রক্তের পুকুর। পদ্মজা ভয়ে চট করে চোখ খুলে। সে ঘুমাচ্ছে না, বরং বারবার পূর্ণার সাথে সাক্ষাৎ করছে। পাশ ফিরে দেখে আমির শুয়ে আছে। তার চোখ দুটি বোঝা। গত 2 দিনগুলোতে সে ঘুমায়নি। পদ্মজার সংস্পর্শে আসতেই তাকে ঘুম জেগে ধরেছে। পদ্মজা আমিরকে দেখে থমকায়। আমিরের এক চোখ ফুলে গেছে। পদ্মজা আলতো করে আহত স্থান ছুঁয়ে দেয়। কি যেন মনে পড়তেই অন্যদিকে ফিরে শুয়ে পড়ে। আমির চোখ খুলল। সে পদ্মজার পিঠের উপর নির্বিকারভাবে চেয়ে রইল।
ফরজের আজানের সুর ভেসে আসে কানে। বিষাদরাঙা ভোরের আলো ঝাঁপিয়ে পড়ে ঘরের ভেতর। আমির উঠে বসে। পদ্মজা আবার ঘুমিয়েছে। ঘুমের মাঝে বিড়বিড় করছে। আমির কান পেতে শুনেছে পদ্মজা পূর্ণাকে কিছু বলছে। সে তার পায়জামার পকেট থেকে লাল খামটি বের করে বালিশের কভারের ভেতর রেখে দিল। তারপর বিছানা থেকে নেমে পদ্মজার মুখের সামনে চেয়ার নিয়ে বসলো। ভোরের মায়াবী আলোয় পদ্মজার বিষণ্ণ মুখটা আরও বিষণ্ণ দেখাচ্ছে। আমির সাবধানে পদ্মজার কপালে চুমু দিল, হাতে চুমু দিল। তারপর মিষ্টি করে হেসে বলল, তুমি চাও বা না চাও, পরপারে দেখা হলে আবার তোমার পিছু নিব। এই শোনো না, প্রতিদিন ভালোবাসার নতুন নতুন গল্প পেতে ও শুনতে চাইলে আমাদের আলোর ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, কেমন? চাঁদরা ঠিক মাথার উপরে, চারিদিকে ভয়াবহ নিস্তব্ধতা। জোনাকি পোকা ও রাতের পেঁচা কারোর মুখে রা নেই, এমনকি বাতাসের নিজস্ব শব্দও থমকে গিয়েছে। শুধু শোনা যাচ্ছে তাণ্ডবহুলির আহ্বান। গাছের ডালপালার আড়াল থেকে নিশাচর পাখিরা চেয়ে আছে। তারা তেজস্বী পদ্মজার আগমন দেখছে। পদ্মজার এক একটা কদম নিশাচর পাখিদের মনে বজ্রপাতের মতো আঘাত হানছে। তার সাদা শাড়ি থেকে বিচ্ছুরিত সাদা রং নিশাচরদের চোখ ঝলসে যাচ্ছে। পদ্মজার এক হাতে রামদা, অন্য হাতে দড়ি। দড়ি দিয়ে বাঁধা 3টে নেড়ি কুকুর। আচমকা কুকুরগুলো চিৎকার করে উঠল। নিশাচর পাখিরা ভয় পেয়ে এক গাছ থেকে অন্য গাছে উড়ে চলে গেল। গাছের ডালপালা নড়ে উঠাতে পদ্মজাসহ 3টে কুকুর আর চোখে ওপরের দিকে তাকালো। তার জোড়া হিংস্র চোখ জলজল করছে। কুকুরগুলোর চোখে চেয়ে মানব সন্তান পদ্মজার চোখে দৃষ্টি ভয়ঙ্কর, যেন চোখ নয়, আগ্নেয়গিরি। এক্ষুনি আগুন ছড়িয়ে দিয়ে চারপাশ ভস্ম করে দেবে। পদ্মজার পায়ে হেঁটে ঘাস পেরিয়ে একটা পুকুরের সামনে এসে দাঁড়ালো। পুকুরের জল কুচকুচে কালো। পুকুরের চেয়ে কিছুটা দূরে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে বড় বড় রেনট্রি গাছ। গাছগুলো 100 বছর বয়স। রেনট্রি গাছের সাথে বাঁধা অবস্থায় ঘুমাচ্ছে মজিদ, খলিল, আমির, রেদওয়ান ও আসমানি। পদ্মজা পাশ থেকে ছোট্ট চৌকিটা টেনে নিয়ে অদ্ভুত ভঙ্গিমায় বসলো। তার শরীরে রক্ত বুদবুদ করে পড়ছে। ঘুমন্ত অমানুষগুলোকে দেখে তার ঠোঁটে তিরস্কারের মৃদু হাসি ফুটে উঠল। যখন চোখ খুলে আমিরও তার দলবল আবিষ্কার করবে তারা বন্দি, আর সামনে 3টে কুকুরের সাথে অস্ত্র হাতে দাঁড়িয়ে আছে পদ্মজা, তখন তাদের কেমন অনুভূতি হবে? 7 ঘন্টা পূর্বে তখন শেষ প্রহরের বিকেল। পদ্মজা লতিফাকে পানি আনতে পাঠিয়েছে। সে রান্নাঘরে রান্না করছে। লতিফা কড়পালে এসে আমিরকে দেখতে পেল। আমির আলোক ঘরের প্রবেশ করছে মাত্র। লতিফা কলসি রেখে আমিরের কাছে যাওয়ার জন্য পা বাড়ালো, কিন্তু 2 কদম হেঁটে এসে সে থমকে দাঁড়ায়। দ্রুত উল্টো ঘুরে কলপারে চলে আসে। কলপারে খালি কলসিটা স্থির হয়ে আছে। লতিফা কলসির উপর চোখ নিবদ্ধ রেখে কপাল কোঁচকায়। নূরজাহানের ঘর থেকে 3 দিন আগে ঘুমের ঔষধ সংগ্রহ করে রেখেছিল পদ্মজা। আজ রাতে খাবার পরিবেশন করার পূর্বেই খাবারের সাথে ঘুমের ঔষধ মিশিয়ে দেওয়া হবে। যখন সবাই ঘুমিয়ে পড়বে তখন পদ্মজা আক্রমণ করবে। এই পরিকল্পনায় লতিফাকে জানানো হয়েছে। লতিফা কলপারে এসে আমিরকে দেখে দুর্বল হয়ে পড়ে। তার বলে দিতে ইচ্ছে হয় আমির যেন রাতের খাবার না খায়, কিন্তু যখন মনুষ্যত্ব জেগে উঠল সে থেমে গেল। আজ লতিফার একখানা বড় কাজ আছে। রেনুকে নিয়ে তার পালাতে হবে। এই বাড়িতে কিশোরী রেনু এসেছে গত বছর। তার আগেও অন্দরমহলে রেনু নামে একজন কাজের মহিলা ছিল। তিনি ডায়রিয়ার গত হয়েছেন 2 বছর আগে। এতিম লতিফা প্রথম যখন এই বাড়িতে এসেছিল মজিদ ও খলিলের দ্বারা যৌন হয়রানির শিকার হয়েছিল। তারপর লতিফা ফরিনাকে সব জানায়। ফরিনা প্রতিবাদ করায় আমির সব শুনল। আমির তার বাপ চাচাকে নিষেধ করে লতিফাকে নির্যাতন করতে। সে চায় তার মায়ের সেবা করা মানুষগুলো নিরাপদ থাকুক। এরপর প্রায় 2-3 বছর নিরাপদে কেটে গেলেও 15 বছর বয়সে রেদওয়ানের মাধ্যমে লতিফা ধর্ষিত হয়। ধর্ষণের পর লতিফা পালানোর জন্য ছটফট করছে। দরজা বন্ধ করে দিনের পর দিন লুকিয়ে হাওমাও করে কেঁদেছে। তারপর বেশ কয়েকবার মজিদ ও খলিলের থাবার শিকার হয়েছে। দিনগুলো বিষাক্ত ছিল। পালানোর মতো জায়গা ছিল না।
তাই একসময় লতিফা ভাগ্যকে মেনে নিল, সহ্য করে নিল সব কিছু। অন্দরমহলের পাশাপাশি পাতালঘরের বিশ্বস্ত সহযোগী হয়ে উঠল। তবে গত 4 বছর ধরে সে মজিদ, খলিল আর রিদওয়ানের থাবা থেকে মুক্ত। এর পেছনেও কাহিনী রয়েছে। ফরিনার প্রতি লতিফার ভালোবাসা এবং সম্মান দেখে আমি লতিফার ঢাল হয়ে দাঁড়াই। তার হুমকিতে থেমে যায় লতিফার কালরাত্রিগুলো। লতিফা বিশ্বস্ততার সাথে আমিরের গোপন আদেশ নিষেধগুলো মেনে চলে। পদ্মজা, রুম্পা ও হেমলতাকে চোখে চোখে রাখা ছিল লতিফার দায়িত্ব। গত বছর কিশোরী রেনু নতুন এসেছে অন্দরমহলে, সেও বাড়ির সম্পর্কে কিছুই জানে না। মজিদ হাওলাদার উদারতা দেখিয়ে এতিম রেনুকে নিজের বাড়িতে নিয়ে আসেন। যেহেতু রেনুকে উদারতার জন্য আনা, তাই রেনুকে দেখে শুনে রাখা হয়। বিয়ের জন্য পাত্র খোঁজা হচ্ছে, কিন্তু লতিফা দেখেছে রেদওয়ানের কুদৃষ্টি রেনুর উপরে আছে। রেনুর সাথে একই বিছানায় থাকতে থাকতে লতিফা রেনুকে আপন ছোট বোন ভাবা শুরু করেছে। সেই রেনুকে ছোট বোনের মতো ভালোবাসে। রেনুকে অভিশপ্ত নিখুঁত যন্ত্রণাময় কালরাত্রিগুলো থেকে বাঁচাতে লতিফা দ্রুত পালাতে চায়। তাই আমিরের প্রতি কৃতজ্ঞতা বোধ থাকা সত্ত্বেও গোপন পরিকল্পনা কথা বলতে পারল না, দমে গেল। সে কলসি রেখে দ্রুত পায়ে অন্দরমহলে চলে যায়। রান্নাঘরে পা রাখতেই পদ্মজা ঘাড় ঘুরিয়ে তাকালো। সে পাথরের মতো স্থির। লতিফার হাত খালি দেখে যান্ত্রিক স্বরে বলল, পানি কোথায়? লতিফা নিজের হাতে নিজের কপাল চাপড়ালো। সে কলসি রেখে চলে এসেছে। লতিফা টান টান করে হেসে বলল, এখনই আনতাছি, খারাও। লতিফা কলসি আনতে চলে গেল। পদ্মজা এক এক করে পাতিলে মশলা ঢালল। মুরগি কষানো হবে। পুলিশ ভোরে পূর্ণার লাশ ফেরত দিয়েছে। বাসন্তী নাকি রাতে স্বপ্ন দেখেছেন পূর্ণা লাহারি ঘরের পাশে কবর খুঁড়ছে। তাই তিনি সবাইকে অনুরোধ করছেন পূর্ণার কবর যেন লাহারি ঘরের পাশে গোলাপ গাছটির নিচে হয়। বাসন্তীর কথা রাখা হয়। পূর্ণা তার প্রিয় গোলাপ গাছটির নিচের পরম শান্তিতে ঘুমাচ্ছে। পদ্মজা আজও কাঁদল না। সে চুপচাপ কোরআন শরীফ পড়ছে। তারপর পূর্ণাকে কবর দেওয়া হলে অন্দরমহলে ফিরে এসেছে। এই নিয়ে সমাজে নানান কথা হচ্ছে। পদ্মজা ব্যবহারে অবাক হয়েছে প্রেমা, বাসন্তী ও প্রান্ত। মৃদুলের অবস্থা নাজেহাল। তাকে হাজারো টেনে নিয়েও পূর্ণার কবরের থেকে সরানো যাচ্ছে না। খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে। মৃদুলের মা জুলেখা বানু ছেলের পাগলামি দেখে অসুস্থ হয়ে পড়েছেন। মোড়ল বাড়ির অবস্থা করুণ। পদ্মজা ভাবনা ছেড়ে কাজে মন দিল। লতিফা কলসি নিয়ে দৌড়ে আসে। তারপর মেঝেতে কলসি রেখে বলল, লও পানি। পদ্মজা পূর্ব স্বরেই বলল, যা যা আনতে বলেছিলাম আনা হয়েছে? আনছি। রিনু ব্যাগ গুছিয়েছে? গুছাইছে। রেনুকে ডাকো। লতিফা রান্নাঘর থেকে গলা উঁচু করে ডাকলো, রিনু রে, ওই রিনু। রেনু আশেপাশেই ছিল। লতিফার ডাক শুনে দ্রুত হেঁটে আসে। সে গতকাল থেকে আতঙ্কে আছে। ভয়ে রাতে ঘুমাতে পারেনি। রেনুর সামনে দাঁতগুলো উঁচু, গায়ের রং কুচকুচে কালো, কিন্তু মনটা সাদা। সরল সহজ একটা মেয়ে। রেনু এসে বলল, হ আপা, না, রাতে বেরিয়ে যাবে বইয়ামের লুতুপুপুর মুখ সাথে। কাপড় দিয়া বাইন্ধা পথে রাখছি। একদম ভয় ভিতরে পাবি মারিও না। আছে। আমি লুতুপুপুকে কিছু রিজওয়ান টাকা ভাই তাহলে দিয়েছি, আইতাছে। আর লগে একটা ঠিকানা সেরি। দিয়েছি। আল্লাহ সহায় আছেন। বিসমিল্লাহ বলে বের হবি। পথে আল্লাহকে স্মরণ করবি বেশি বেশি। ইনশাল্লাহ কোনো ক্ষতি হবে না। রেনু বাধ্যের মতো মাথা নাড়ালো। লতিফা পদ্মজাকে বলল, তোমারে ওরা কিছু যদি করে? পদ্মজা উত্তর দিল না। লতিফা উত্তরের আশায় তাকিয়ে রইল। অনেকক্ষণ পর পদ্মজা বলল, আমার ঘর থেকে কাপড়ের ব্যাগটা নিয়ে পুকুরের আশেপাশে কোথাও রেখে আসো। এখন আর একটু পেঁয়াজ আর রসুন বাটো। রাইখা আইছি, সব কাম শেষ। গোয়াল ঘরের পিছনে 3টা কুত্তা বান্ধা আছে। চিল্লাইছে অনেকক্ষণ, খাওয়ান দিছি, এরপরে থামছে। আর ওই যে আলমারিটার পিছনে একটা বইয়াম আছে, ওইটার ভিতরে রিনু 20 পিঁপড়া ভরছে। এইটাও একটু পরে রাইখা আমুনি। মরে যাবে না? না, বইয়ামের মুখ কাপড় দিয়া বাইন্ধা রাখছি। ভিতরে মারিও আছে। বলল রেনু।
পদ্মজা, লতিফা ও রেনু তিনজনে মিলেই রান্নাবান্না শেষ করলো। আমিনা সদর ঘরে আলোকে নিয়ে খেলছেন। তার জীবন আলোতে সীমাবদ্ধ, আর কিছুতে পরোয়া করে না। আগে ঘরের ব্যাপার হলেও কথা বলতেন, এখন তাও করে না। সারাদিন আলোর সাথে কথা বলেন, মনের ব্যথা আলোকে শোনান। আলো কিছু বোঝে না, শুধু হাসে। আলোর হাসিটাই আমিনার সঙ্গী। রেনু রান্নাঘর থেকে বেরিয়ে গিয়েছিল। মিনিট দুয়েকের মাঝেই দৌড়ে ফিরে আসে, পদ্মজাকে জানায়। রিজওয়ান ভাইজানে আইতাছে, লগে একটা সেরি। পদ্মজার হাত থেমে যায়। তাহলে সেই নারী যে পূর্ণাকে হত্যা করতে সাহায্য করেছে? রেনু এক হাত দিয়ে অন্য হাত চুলকাতে থাকলো। সে রেদোয়ানকে আগে ভয় পেত, এখন নাম শুনলেই কাঁপে। লতিফার রেনুর অস্বস্তি ভয় খেয়াল করে বলল, রিনু ঘরে যা, দরজাটা লাগাইয়া দিবি। লতিফার বলতে দেরি হয়, রেনু ঘরে চলে যেতে দেরি হয় না। রেদওয়ান সদর ঘরে প্রবেশ করে। আসমানিকে বলল, আমার লগে থাকবা না অন্য ঘর লইবা? রেদওয়ানকে দেখেই আমিনা আলোকে নিয়ে ঘরে চলে যান। আসমানির নিকাব তুলে চোখ বড় বড় করে বলল, বাড়ির ভিতরে তোমার লগে থাকুম। আইসি যে এইটাই বেশি, এমনিতেই ডর লাগতেছে আমার। তখন রানী কাকিরা ছিল, এখন তো নাই। যারা আছে এরা থাকা আর না থাকা সমান। আসমানি চারপাশে দেখে বলল। পদ্মসা কই? আসমানির চোখ মুখ দেখে দাঁত কেলিয়ে হাসল রেদওয়ান। বলল, বাবুর বউ পাগল হয়েছে, মাথা ঠিক নাই, ভয় পেও না। আসমানি চারপাশ দেখতে দেখতে বলল। মাথা ঠিক নাই দেখাই তো ডর বেশি। রেদওয়ান আসমানির সাথে ঘনিষ্ঠ হয়ে দাঁড়ালো। বলল, আজিদ ফিরবে কোনোদিন? মারে লইয়া শহরে গেছে, আইতে চাই ওর 5 দিন তো লাগবই। তাহলে কয়দিন আমার সাথে থাকো। আসমানি রেদওয়ানের মুখের দিকে তাকিয়ে হাসল। রান্নাঘরে থেকে টুংটাং শব্দ আসছে। আসমানি বলল, পদ্মজা যদি জিগায় আমি কার কি লাগি? তোমাকে চিনে না, বাড়ির কাছে থাকো। আজিদের বউ হিসেবে দেখেনি কখনো? না। তাইলে কিছু বলার দরকার নেই, প্রশ্ন করলে উত্তর দিও না। সন্দেহ করলে? সন্দেহ করলেই কি, না করলেই কি? পদ্মজার দাম আছে। আর আচ্ছা ছাড়ো, আমি পদ্মজারে দেখাইয়া আইতাছি। আসমানি রান্নাঘরের দিকে এগিয়ে যায়। সে চোখ বুলিয়ে রান্নাঘর দেখছে। এই বাড়িতে আসার অনেক ইচ্ছে ছিল তার, কখনো আসতে পারেনি, এই প্রথম আসতে পেরেছে। অন্যবার সোজা পাতাল ঘরে যেত। লুকোচুরি খেলাটা কমেছে বলে ভালো লাগছে। এখন হয়তো প্রতিনিয়ত অন্দরমহলে আসা হবে। লুকিয়ে ভাঙা ফটক দিয়ে পাতাল ঘরে যেতে হবে না। আমির ধানের বস্তার পিঠ ঠেকিয়ে বসে আছে। ঘরের অর্ধেক অংশ জুড়ে ধানের বস্তা রাখা হয়েছে। বস্তাগুলো বাঁশের মাচার ওপর, মাটি স্যাঁতস্যাঁতে। এই ঘরটাই খুব দরকার ছাড়া কেউ আসে না। আবছা অন্ধকারে আমিরের মুখটা অস্পষ্ট। তার হাতে পদ্মজার বেনারসি, মুখটা ধরপড় করছে। আর মাত্র কয়েকটা ঘন্টা। ইস, যদি থেকে যাওয়া যেত। আফসোস বুকের ভেতরটা পুড়ে যাচ্ছে, কিন্তু কোনো পথ নেই। সব পথ বন্ধ। হয় আগুনে ঝলসে যেতে থাকে, নয় মৃত্যু গ্রহণ করো। কি নিষ্ঠুর শর্ত। আমির পদ্মজার বেনারসির দিকে তাকালো। ধুলোর আস্তরণে বন্দি হয়ে গেছে সব স্বপ্ন আশা। চোখের ছবির মতন দৃশ্যমান হয় পদ্মজার লাজুক মুখখানা। তার দুধে আলতা ছিমছিমে গরনের খয়েরি রংটা কি ভীষণ মানাতো। বর্ষাকালে শুক্রবার মানেই ছিল বৃষ্টিতে ভেজা। আমির ঘন্টার পর ঘন্টা পদ্মজাকে এক থানে দেখছে। মুখস্থ করে নিয়েছে তার প্রতিটা পশমের দৈর্ঘ্য প্রস্থ। আমির কল্পনা থেকে বেরিয়ে বেনারসিতে চুমু দিল। সীমাহীন যন্ত্রণা থেকে বলল, যখন তোমার কথা ভাবি তখন আমার শরীরের সমস্ত শিরা উপশিরা বাঁচতে থাকে। আমাদের পথটা কি আর একটু দীর্ঘ হতে পারতো না? আমিরের উত্তরের আশায় বেনারসির দিকে তাকিয়ে রইল। তার ঠোঁট দুটো বাচ্চাদের মতো ভেঙে আসে। একটু কথা বলুক না, বেনারসিটা একটু কথা বলুক। আমির ভেজা গলায় আবারও বলল, তোমার জন্য বুকটা পুড়ে যাচ্ছে। তোমায় ছোঁয়ার স্বাদই, দেখার স্বাদই কেন নেই আমার? বেনারসি নিশ্চুপ, সে বোবা প্রাণহীন। আমির চোখ বুঝে বস্তায় হেলান দিল। গত কয়েকদিনে পদ্মজার উচ্চারিত প্রতিটা শব্দ কানে বাজছে। যখন পদ্মজার বলা, একবার নিজের মা বোনকে মেয়েগুলোর জায়গায় দাঁড় করিয়ে ভাবুন। একবার আমাকে মেয়েগুলোর জায়গায় ভেবে দেখুন।
কথাগুলো কানে বাজলো, তখন চোখের পর্দায় ভেসে ওঠে পদ্মজার নগ্ন শরীর। তার সারা শরীরে ছোপ ছোপ দাগ, একটা ছায়া পদ্মজার শরীরে চাবুক মারছে। পদ্মজা আর্তনাদ করার শক্তিটুকু পাচ্ছে না, শুধু গলা কাটা গরুর মতো কাতরাচ্ছে। আমির ছায়াটির গলা চেপে ধরার জন্য হাত বাড়ায়, কিন্তু এ কি, ছায়াটিকে ছোঁয়া যাচ্ছে না। আমির দ্রুত চোখ খুলে ফেলল, তার মুখ থেকে অস্পষ্ট উচ্চারণ হয়, পদ্মজা। আমি চট করে উঠে দাঁড়াই, বুকের ভেতর আগুন লেগে গেছে, ভেতরটা ভস্ম হয়ে যাচ্ছে, শরীর দিয়ে যেন ধোঁয়া বের হচ্ছে। সে শার্ট খুলে ছুঁড়ে ফেলে দেয় দূরে। কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে, শরীরের শিরা উপশিরায় তাণ্ডব শুরু হয়ে গিয়েছে। এই যন্ত্রণা আমি নিতে পারে না। সেই দুই হাতে নিজের চুল টেনে ধরল। বিগত দিনগুলো তাকে নরকীয় শাস্তি দিয়েই চলেছে। চোখগুলো আজে বাজে দেখছে, মস্তিষ্কের প্রতিটা নিউরন আজে বাজে ভাবছে, পদ্মজা, পদ্মজা, পদ্মজা। এই পদ্মজাতে কি শক্তি লুকিয়ে আছে? এই একটি মাত্র নাম তাকে নিঃস্ব করে দিয়েছে, বিষাক্ত করে তুলেছে প্রতিটি শ্বাস প্রশ্বাস। আমি টিনের দেয়ালে এক হাত রেখে নিজেকে শান্ত করার চেষ্টা করে। মজিদ ক্লান্ত হয়ে আলোকঘরে বসলেন। এখানে প্রচুর আলো বাতাস আসে। লতিফা মজিদকে আসতে দেখে দ্রুত শরবত আর পানি সুপারি নিয়ে আসেন। মজিদের সামনে এসে বসে রেদওয়ান ও খলিল। মজিদ শরবত পান করে লতিফাকে প্রশ্ন করলেন। পদ্মজা কথাবার্তা বলছে? লতিফা নতজানু অবস্থায় উত্তর দিল। কইছে। রেদওয়ান লতিফাকে বলল, যে মেয়েটা আসছে দেখে রাখবি, যত্ন নিবি। লতিফা বাধ্যের মতো বলল, আচ্ছা ভাইজান। আশিতপুর থাইকা যে বড় পাটিটা আনছিলাম পুষ্কনি পারে ওইটা বিছাবি। ভালা করছস। খলিল পান মুখ পুড়ে বললেন। লতিফা শরবতের খালি গ্লাস নিয়ে চলে গেল। মজিদ আরও 2 গ্লাস পানি পান করলেন। ভীষণ ক্লান্ত তিনি, সারাদিন দৌড়ের ওপর ছিলেন। রেদওয়ানের ভুল আপাতত মগার ওপর ঘুরিয়ে রেখেছে। মগা গতকাল থেকে বাড়িতে নেই। আবার শেষবার মগার সাথে পূর্ণা ছিল। সবার জবানবন্দির ভিত্তিতে আপাতত দৃষ্টিতে মগা খুনি। পুলিশ হাওলাদার বাড়ির দারোয়ানকে খুঁজছে। মোড়ল বাড়িতে পুলিশ এসেছে শুনে দারোয়ান মোত্তালিবকে হত্যা করেছিল, তাই পুলিশ মোত্তালিবকে পেল না। মজিদ হাওলাদার পুলিশকে বলেছেন, তিনি ধারণা করেছেন দারোয়ান ও মগা পরিকল্পনা করেই পূর্ণাকে ধর্ষণ করার পর হত্যা করেছে। পুলিশ এখনও দারোয়ান, মোত্তালিব ও মগাকে খুঁজছে। রেদওয়ান নিরাপদে আছে। খলিল মজিদকে বললেন, ভাইজান কিছু ভাবছেন? কি নিয়ে? মজিদের নির্বিকার স্বর। রেদওয়ানের ভ্রুকুটি হয়ে গেল। সে চারপাশে দেখে বলল, আপনি এত নির্বিকার কেন চাচা? আজ আমিরকে খুন করার কথা ছিল। মজিদ এক হাত তুলে রেদওয়ানকে চুপ করতে ইশারা করলেন, তারপর বললেন, বাবু যদি আমাদের কথা না শোনে তখন ব্যবস্থা নেব, তার আগে না। রেদওয়ানের মুখটা ফ্যাকাশে হয়ে যায়। সে নাছোড়বান্দা স্বরে বলল, আমির কখনোই পদ্মজাকে খুন করবে না, শিকলবন্দিও করবে না। মজিদ গম্ভীর স্বরে বললেন, দেখা যাবে। রেদওয়ানের খলিলের দিকে তাকালো, তারপর অধৈর্য হয়ে মজিদকে বললেন, আমিরের জন্য আমাদের ক্ষতি না হয়ে যায়। মজিদ খলিলকে বললেন, দেখ তো আশেপাশে কেউ আছে নাকি, ঘরগুলোও দেখবি। আমির মাত্র বের হতে যাচ্ছিল। মজিদের শেষ কথাটা কানে আসতে সে দরজার আড়ালে লুকিয়ে পড়ে। খলিল আলোক ঘরের প্রথম দুটো ঘর দেখে এসে বললেন, কেউ না। তারপর চেয়ারে বসলেন। রেদওয়ান খলিলের দিকে তাকিয়ে ইশারা করে মজিদকে বোঝাতে। খলিল মজিদের আরেকটু কাছে এসে বসলেন, তারপর বললেন, ঋতু কিন্তু হাসা কইতাছে ভাইজান, বাবুরে দিয়া আর কোনো ভরসা নাই। মজিদ রেদওয়ানের দিকে তাকিয়ে বলল, তুই কি বোঝাতে যাচ্ছিস? বাবু আমাদের খুন করে পদ্মাজাকে নিয়ে সংসার করতে চাইবে? রেদওয়ান তড়িৎ গতিতে বলল, এটা কি সম্ভব না কাকা? আলমগীর ভাই কি করলো? মজিদ নির্লিপ্ত কণ্ঠে খলিলকে বলল। খলিল, তোর ছেলের বুদ্ধি এখনো হাঁটুতেই আছে। রেদওয়ান উঠে দাঁড়ায়, তার মাথা চড়ে যাচ্ছে। মজিদ বললেন, তুই আমার পাশে বস, তোর মাথায় কিছু কথা ঢোকাতে হবে। রেদওয়ান মনের বিরুদ্ধে আবার বসল। মজিদ বললেন, চুপ করে আমার কথা শোন। আলমগীর আর বাবুর মধ্যে আকাশ পাতাল পার্থক্য। পাতাল ঘরের রীতি পূর্বপুরুষ থেকে পেলেও নারী পাচারের চরিত্রটার সৃষ্টি বাবুর। এই চরিত্রে আলমগীর
তুই, আমি আর খলিল বাবুর দলে একটা অংশ মাত্র। আমরা সরে গেলে আমাদের ওপর রাগ একমাত্র বাবুই ছাড়তে পারবে। কিন্তু এই চরিত্রের শুরুটা যে করেছে সে হচ্ছে নেতা। গত সপ্তাহে বাবু ঢাকা থেকে একটা খাম নিয়ে আসছে। খামের চিঠিতে স্পষ্ট লেখা আছে 6 মাস পর বাবু নিজ দায়িত্বে 16টা মেয়ে সিঙ্গাপুরে পাঠাবে। সানার জন্মের সাথে 3 মাস আগে থেকে চুক্তিবদ্ধ বাবুর স্বাক্ষর আছে চিঠিতে। বাবু পত্রিকপিত্ত। পড়ছি আমি, কিন্তু টাকা কি করছো? আমাদের তো দেয়নি। মজিদ বিরক্তিতে কপাল কোঁচকালেন। তিনি কথার মাঝে কথা বলা একদম পছন্দ করেন না। বললেন, হয়তো কাজ শেষে দিত। আমার পুরো কথা শোন, কথার মাঝে কথা বলবি না। রেদওয়ান মাথা নাড়ালো। মজিদ বললেন, এখন বাবু যদি প্রতিজ্ঞা রক্ষা না করে এর পরিণতি কেমন হবে ধারণা আছে? বিদেশে কত মানুষের সাথেও কাজ করেছে হিসাব আছে। সবার বিরুদ্ধে ছোটোখাটো প্রমাণ হলেও বাবুর কাছে আছে। আর এই দেশে কি একমাত্র বাবু মেয়ে পাচার করে? হারও আছে। কম হলেও 8-9 জন দলের নেতার সাথে বাবুর ভালো পরিচয় আছে। সেখানে এই দেশ পরিচালনা করা একজন নেতা এই চক্রের সাথে জড়িত। আর বাবু তার সাথে যোগসূত্র আছে। যেখানে বাবু পালিয়েছে যদি জানতে পারেন, তিনি বাবুকে ছেড়ে দেবেন না, সব রকম ব্যবস্থা নেবেন। সম্মানহানির ভয় পাবেন, সব প্রকাশ হওয়ার ভয় পাবেন। বাবুর সাথে পদ্মাজার ক্ষতি করবেন। পদ্মাজা সুন্দর, বাবুর সামনে পদ্মাজার বেইজ্জতি হওয়ার সম্ভাবনা শতভাগ আছে। আরও কত ক্ষমতাশীল লোক বাবুর সাথে এই কাজে জড়িত আছে। যতদিন বাবু এই কাজে নিজেকে রাখবে ততদিন ভালো থাকবে। ছাড়তে চাইলেই সর্বনাশ। বাবুর বুদ্ধির মতো নেতা, বাবুর বুদ্ধির তো মতো না রীত। ওর আর যাই করুক না, পালিয়ে যাওয়ার মতো বোকামি করবে না। এতটা বোকা না। যদি সত্যি বাবু পদ্মাজাকে ভালোবেসে থাকে, ও ভুলেও পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেবে না। এই চরিত্রের সাথে জড়িত সবাই একজোট। বাবু পালানোর চেষ্টা করলেও ও একা হয়ে যাবে। সবাই ঠিক ধরে ফেলবে বাবুকে। আর বাবু ধরা পড়লে পদ্মাজাও ধরা পড়বে। পদ্মাজা একবার ধরা পড়লে চোখের পলকে ভোগের বস্ত্র হয়ে যাবে। পালিয়ে কোথাও না গিয়ে পুলিশকে সব খুলে বললেই তো ওর নিরাপত্তা পেয়ে যাবে, আর ফেসে যাব আমরা আর অন্যরা। মজিদ বোকা রেদওয়ানের পিঠ চাপড়ে বললেন, পুলিশ কয়জনকে ধরবে? আমি নিজেও পুলিশের হাতে ধরা পড়ব, ফাঁসিও হবে। নিজের মৃত্যু নিজে টেনে আনবো। তো কি হলো? কিছু কিছু কাজ আছে যেগুলো তো একবার প্রবেশ করে ঘাটে সৃষ্টি ফেললে হাঁস সেখান থেকে বের হওয়া যায় না। বাবু তেমনই চিপায় আছে। যদি পালাতে চায়, নিজের সাথে পদ্মাজার ইজ্জত আর জীবন হারাবে। এই ঝুঁকি নেওয়ার সাহস বাবুর হবে না। আমি নিজের চোখে ঢাকায় দেখছি পদ্মাজা অসুস্থ হয়ে ঘরে ঘুমোচ্ছে, আর আমির বাড়ির সব কাজ করছে। পদ্মাজার জন্য হলেও বাবু পাতাল ঘর আর আমাদের আঁকড়ে রাখবে। দেশে কি জায়গার অভাব আছে? কোথাও না কোথাও ঠিক লুকিয়ে থাকতে পারবে। ওর কাজ করতে হবে না, ঘরে বসে খাবে। তুই নিজ চোখে দেখেছিস আমির কিভাবে মাত্র 10 দিনে আলীকে রাজশাহী থেকে ধরেছে। আলীর পালিয়ে যাওয়ার আমিরের জন্য হুমকি ছিল, তাই চিরুনি অভিযান চালিয়ে ঠিক খুঁজে বের করেছে। আমিরের অভিজ্ঞতা আছে। আমির পদ্মাজাকে নিয়ে এত বড় ঝুঁকি নেবে না। আমির চেনে তার পেশার রক্ত কেমন। এতদিন অন্য মেয়েদের পিটিয়েছে, তখন নিজের বউকে পিটাতে দেখবে? মজিদ থামলেন, দাঁত বের করে হাসলেন। এত কথাতেও রেদওয়ানের মনে শান্তি এলো না। সে 2 হাত তুলে বলল, আচ্ছা ধরলাম আমির পালাবে না, কিন্তু পদ্মজাকে বেইজ্জতি করার জন্য আমাদের খুন করবে না, তার নিশ্চয়তা কি আছে? মজিদ হাওলাদার এবার রেগে গেলেন। বললেন, বাবুর যখন এই কাজের সাথে থাকতেই হবে, তখন আমাদের খুন করে নিজের পায়ে নিজেই কুড়াল মারবে না। খলিল তোর ছেলেকে নিয়ে যা, তারপর গোয়াল ঘর থেকে কতটা গোবর খাইয়ে দে।
অপমানে রেদওয়ানের মুখটা থমথমে হয়ে যায়। সে ঘন ঘন নিঃশ্বাস নিতে থাকলো। আমিরের জায়গাটা সে কিছুতেই দখল করতে পারছে না, ব্যর্থ হচ্ছে বারবার। রেদওয়ানের চেয়ারে লাথি দিয়ে চলে গেল। খলিল বললেন, ভাইজান, আসমানিরে আনা কি ঠিক কাম হইল? একদম না। রেদান আবার একটা ভুল করলো। বাড়িতে কেউ নাই বলে ঝুঁকি নিয়ে যা ইচ্ছে করছে। আবার বিপদে পড়লে আমার পা যেন না চাটে বলে দিস। খলিল মুখ থেকে পানের পিচকারিটা ফেলে বাইরে চোখ নিবদ্ধ করলেন। ক্রোধে আক্রোশে আমিরের কপাল রগ ভেসে ওঠে, চোখ দুটি রক্তবরণ ধারণ করে। সে রাগে এক হাতে দরজা চেপে ধরল। তাহার দুর্বলতা ধরতে পেরে মজিদের আনন্দ হচ্ছে। মজিদের হাসি দেখে আমিরের গা জ্বলে যাচ্ছে। সে একবার ভাবলো এক্ষুনি গিয়ে মজিদের গলা চেপে ধরবে, কিন্তু পরক্ষণে কী ভেবে থেমে গেল। চলে এলো ধান রাখার ঘরে। ধানের মাচার ভেতর থেকে উঁকি দিয়ে দেখলো চাপাতি আর রামদা ঠিকঠাক আছে নাকি। হ্যাঁ, ঠিকঠাক আছে। আমি স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। জানালা খুলে বাইরে তাকাতেই বিকেলের রংহীন ধূসর কুয়াশা চোখে পড়ে। পদ্মজার পালঙ্কের ওপর গাঁট হয়ে বসে আছে। এশারের নামাজ আদায় করে মাত্রই উঠেছে। তার পরনে সাদা শাড়ি। লতিফা হন্তদন্ত হয়ে ছুটে এসেছে। পদ্মজাকে জানালো সে পুকুর পাড়ে খাবার রেখে এসেছে। বেশ সুন্দর করে সাজানো হয়েছে চারপাশ। মজিদ, খলিল, আমির, রেদওয়ান ও আসমানি এক্ষুনি যাবে। পদ্মজা নিস্তেজ গলায় বলল, ওরা ঘুমিয়ে পড়লে আমাকে ডেকো। তার শান্ত স্বর। কথা শুনে মনে হচ্ছে পদ্মজা লতিফাকে ঘর ঝাড়ুর জন্য অথবা রান্নাঘরের জন্য ডাকছে। লতিফা দৌড়ে বেরিয়ে গেল। তাহার বুকের ভেতর ধামামা বাজছে। মনে হচ্ছে যুদ্ধ শুরু হতে চলেছে। এই তো সত্যিই যুদ্ধ। লতিফার ঘাম হচ্ছে, চাপা একটা আনন্দও কাজ করছে। কি অদ্ভুত! রান্নাঘরে আসমানি গিয়েছিল ঠিকই, কিন্তু পদ্মজাকে কথা বলাতে পারেনি। পদ্মজা একটাও জবাব দেয়নি। সে আসমানিকে পুরো দমে এড়িয়ে গিয়েছে। আসমানি নিরাশ হয়ে বেরিয়ে যায়। তারপর আর তাদের দেখা হয়নি। পদ্মজা বিছানা থেকে নেমে শক্ত করে খোপা করলেন। জানালা গলে চাঁদের আলো পদ্মজার পায়ের ওপর পড়ে। নিখুঁত কালো রাতকে চাঁদ তার নরম আলোয় আচ্ছন্ন করে রেখেছে। পদ্মজা চাঁদের আলোকে ছোঁয়ার চেষ্টা করে। ছোঁয়া গেল ঠিকই, কিন্তু অনুভব করা গেল না। পদ্মজা কানের পাশ দিয়ে শাঁ শাঁ করে বাতাস উড়ে যায়। সে বাতাসের শীতলটাকে আগুনের আঁচের মতো অনুভব করছে। তারা পাঁচজন গোল হয়ে বসে খাচ্ছে। খাবারের সুন্দর ঘ্রাণে চারপাশে মৌ মৌ করছে। রান্নার ঘ্রাণ শুনেই আমির বুঝে গেল সব পদ্মজা রান্না করেছে। সে নিজেকে সামলাতে পারল না। সবার আগে খাওয়া শুরু করলো। আগে তাদের হালকা পাতলা আলোচনা করার কথা ছিল, তারপর খাওয়া দাওয়া করে ভবিষ্যতের পরিকল্পনা করবে। কিন্তু আমির নিয়ম ভঙ্গ করে শুরুতেই খাওয়া শুরু করে। অগত্যা বাকিরাও খাওয়া শুরু করলো। তাদের চেয়ে কয়েক হাত দূরে টলটলে জলের বিশাল পুকুর। জলের রং কালো। আশেপাশে কোনো ফুলের গাছ নেই। একটা মিষ্টির ঘ্রাণ ভেসে আসছে। কালো জলের পুকুরটি 25টি সিঁড়ি। এই পুকুর নিয়ে অনেক গুজব রয়েছে, যদিও সব মিথ্যা। বাড়ির মেয়েরা এদিকটায় কখনোই আসেনি। মজিদ হাওলাদার ভীষণ প্রিয় এই জায়গাটা। তার দাদা এই জায়গাটাতে সবসময় ভোজ আসর করতেন। মজিদের ইচ্ছে ছিল চাঁদের রাতে পুকুরের পাশে বসে ভোজ আসর উপভোগ করবে, কিন্তু সম্ভব হয়নি। মজিদ হাওলাদার দাদার নিজের বউকে ভূতে ধরার পাগল প্রমাণ করার জন্য গুজব রটিয়ে দেন। সেই গুজব ধরে রাখতেই মজিদ হাওলাদারও এদিকটাই আসেনি কখনো। আজ বাড়ি খালি হওয়াতেই সেই সুযোগ মিলেছে। তিনি গতকালই 2 জন লোক দিয়ে জায়গাটা সুন্দর করে পরিষ্কার করেছেন। চোখ জুড়িয়ে দেবার মতো দৃশ্য হয়েছে। একটু দূরেই ঝাঁকে ঝাঁকে জোনাকি পোকা উঠছে। মাথার উপরে চাঁদের আলো। চারপাশে 4টি হারিকেন। চমৎকার পরিবেশ। খলিল মুরগির রানে কামড় দিয়ে বললেন, বাবু, সারাদিন কই থাকস? আমির ছোট করে উত্তর দিল। এখানে। মজিদ আমিরকে আগাগোড়া পরখ করে নিয়ে বলে, কোনো কিছু নিয়ে দুশ্চিন্তায় আছিস? না আব্বা। রেদওয়ান কিছু বলতে আগ্রহী নয়। সে চুপচাপ খাচ্ছে। তার চোখে মুখে বিরক্তির ছাপ। আসমানি আমিরের পাশ ঘেঁষে বসল, বলল, এইবারে ভৈরব নিশানা রাখো, ওখানে সুযোগ সুবিধা আছে অনেক। মজিদ আসমানির সাথে তাল মেলালো। আমিও ভৈরবের কথা বলতাম। আমির রেদওয়ানের দিকে তাকিয়ে বলে, এই কাজ রেদওয়ান নিক। আজিত আর
হাবুরে নিয়ে কয়েকদিনের জন্য ট্রলার নিয়ে ভৈরবে চলে যাবে। রেদওয়ান না চাইতেও সম্মতি জানালো। আমির আর চোখে পেছনে তাকালো। তার চেয়ে 5 হাত দূরে একটা রেইনট্রি গাছ। এই গাছটির পেছনে সে চাপাতি আর রামদা রেখেছে। আর একটু রাত বাড়লে যখন সবাই ক্লান্ত হয়ে যাবে, নেশা করবে, তখন সে আক্রমণ করবে। 2 হাতে 2 অস্ত্র নিয়ে রেদওয়ান ও মজিদকে আঘাত করা তার লক্ষ্য। তারপর খলিল ও আসমানের বাঁহাতের খেল। আমির চুপচাপ প্রহর গুনতে থাকে। খাওয়া শেষে প্লেটগুলো দূরে রাখা হয়। প্লেটগুলো সরানোর জন্য মজিদ চারপাশে চোখ বুলিয়ে লতিফাকে খুঁজলেন। লতিফা আশেপাশে নেই। অন্যবার তো থাকে, আজ কোথায়? মজিদ বিরক্ত হলেন। তিনি মনে মনে লতিফাকে একটা নোংরা গালি দিলেন। তারপর পরবর্তী ঢিল নিয়ে কথাবার্তা শুরু করলেন। কিভাবে এগোতে হবে, কোন এলাকায় যেতে হবে, বর্তমান পরিস্থিতি কিভাবে স্বাভাবিক করা যায়, এইসব নিয়ে আলোচনা চলতে থাকে। রেদওয়ান চোখ মুখ কুঁচকে বসে আছে। মজিদ হাওলাদার আমিরকে কি প্রশ্ন করবেন বলছিলেন, তাও করছে না। এই বুড়ো আবার গুটি পাল্টে দিয়েছে। আমির কথা কম বলছে, সে মোক্ষম সুযোগের অপেক্ষায়, কিন্তু তার সুযোগ আসার পূর্বে সে এবং বাকিরা ঘুমের কাছে হেরে যায়। এতই ঘুম পেয়েছিল যে তাদের শরীর অন্দরমহলে যাওয়া অবধি ইচ্ছে শক্তি পায়নি। লতিফা কিছুটা দূরে অন্ধকারে লেবু গাছের আড়ালে বসেছিল। মশার কামড়ে তার পা বিষিয়ে দিয়েছে। যখনই দেখল ভোজ আসরের 5 জনই ঘুমিয়ে পড়েছে, তার ঠোঁটে হাসি ফুটে ওঠে। সে ছুটে যায় অন্দরমহলে। পদ্মজা সদর ঘরে শান্ত হয়ে বসেছিল। লতিফা হাঁপাতে হাঁপাতে সব জানালো। তারপর তারা লুকিয়ে রাখা দড়ি আর ওড়না নিয়ে চলে আসে পুকুর পাড়ে। পদ্মজা, লতিফা ও রেনু মিলে ঠান্ডা মাথায় মজিদ, খলিল, আমির ও রেদওয়ান এবং আসমানের হাত পা মুখ বেঁধে ফেলল। তারপর এক এক করে টেনে নিয়ে গেল রেন্ট্রি গাছের সামনে। 5 জনকে 5টি গাছের সাথে বেঁধে রাখে। তার স্থির হয়ে দাঁড়ালো। লতিফা, রেনু ঘেমে একাকার। রেনু তো ভয়ে তত্তর করে কাঁপছে। এমন একটা দুঃসাহসিক কাজে অংশগ্রহণ করেছে হতভম্ব। পদ্মজা বলল, এবার তোমরা পেরিয়ে যাও। লতিফা ও রেনু দুজনের গায়েই বরকা ছিল। তারা ব্যাগ নেওয়ার জন্য অন্দরমহলে দৌড়ে যায়। পদ্মজা বিদায় জানাতে অন্দরমহলে আসে। আর বের হওয়ার পূর্বে রেনু ও লতিফা পদ্মজাকে জড়িয়ে ধরে কান্না করে দিল। লতিফা বিষণ্ণ গলায় বলল, আবার দেখা হইব তো পদ্ম? আল্লাহ চাইলে আবার আমাদের দেখা হবে বুবু। সামলাইতে পারবা সব? লতিফা এক হাতে ব্যাগ নিয়ে অন্য হাতে রেনুর হাত ধরল। তারপর ছল ছল চোখে পদ্মজাকে একবার দেখে বেরিয়ে পড়ল অচেনা গন্তব্যে। আমিনা সদর ঘর থেকে সব কিছু দেখছে। এতদিনের পুরনো কাজের মেয়ে চলে যাচ্ছে কেন? তিনি প্রবল আগ্রহ থেকে পদ্মজাকে প্রশ্ন করলেন। লুতু কই যাইতাছে? পদ্মজা শান্ত স্বরে বলল, শহরে যাচ্ছে। ওমা, কার কাছে? আপনি ঘরে যান, সকাল হওয়া অবধি বের হবেন না। আমিনা অবাক হয়ে জানতে চাইল, কে রে? পদ্মজা তীক্ষ্ণ চোখে তাকালো, বলল, এতদিন যেমন নির্জীব ছিলেন আজও থাকুন। পদ্মজা রান্নাঘর থেকে হাতে রামধা তুলে নিল। তারপর আমিনাকে জোর করে ঘরে ঢুকিয়ে বাইরে থেকে দরজা বন্ধ করে দিল। দরজা বন্ধ করার আগে আমিনার উদ্দেশ্যে বলল, যদি কোনো শব্দ করেন আপনার মাথা শরীর থেকে আলাদা হয়ে যাবে। তারপর পদ্মজা রামদা নিয়ে গোয়াল ঘরে গেল। সেখানে 3টে নেড়ি কুকুর নিয়ে পুকুর পাড়ের পথ ধরল। নিশীথে 5 জন মানুষ বাঁধা অবস্থায় মাথা ঝুঁকে ঘুমাচ্ছে। তার সামনে রামদা নিয়ে এক রূপসী বসে আছে। পাশে 3টে কুকুর দাঁড়িয়ে আছে। দৃশ্যটি ভয়ঙ্কর। শুনশান নীরবতায় কেটে যায় ক্ষণ মুহূর্ত। তার সময় নষ্ট করা যাবে না। তারা বেঘুরে ঘুমাচ্ছে। মৃত্যু উপভোগ না করা অমানুষগুলো মরে যাক, পদ্মজা চায় না। সে 2 জগ পানি 5 জনের মাথায় ওপর করে ঢেলে দিল। তাতেও তাদের ঘুম ভাঙল না। পদ্মজা রামদার শেষ প্রান্ত দিয়ে পরপর 5 জনের পায়ের তালুতে আঘাত করল। এতে কাজ হয়, তারা সক্রিয় হয়। 5 জনই আধবোঝা চোখ তাকায়। তাদের ঘুমের ঘোর এখনও কাটেনি। মাথা ভারী হয়ে আছে, ভন ভন করছে। পদ্মজা চৌকি খাটের ওপর গিয়ে বসল। রেদওয়ান পদ্মজাকে ঝাপসা ঝাপসা দেখছে। সে চোখ বুজে আবার তাকালো। পদ্মজার হাসি হাসি মুখটা ভেসে ওঠে। রামদা, তার হাতে রামদা
জ্বলজ্বল করছে পদ্মজার পাশের 3টে কুকুরের চোখ। রেদওয়ান চমকে গেল। মজিদ, খলিল এবং আসমানি যখন পরিস্থিতি বুঝতে পারল তারাও চমকে যায়। তারা কথা বলতে গেলেই উ উ আওয়াজ বের হয়। উঠতে গেলে টের পায় পায়ে হাত পা বাঁধা। ঘুম উড়ে যায়, মস্তিষ্ক সচল হয়ে ওঠে। রেদওয়ান অবাক হয়ে মজিদের দিকে তাকায়। মজিদও তাকালেন। তারা ছোটার জন্য ছটফট করলো, কিন্তু কোনো চেষ্টাই সফল হচ্ছে না। আমির পদ্মজার দিকে তাকিয়ে আছে, তার চোখ দুটি বারবার বুঝে যাচ্ছে। তবে পরিস্থিতি ধরতে পেরেছে। সে সব সময় বলে পদ্মজার নাকি নিজস্ব আলো আছে। এই যে এখন তার মনে হচ্ছে অন্ধকারচ্ছন্ন অতলে যখন সে তলিয়ে যাচ্ছিল, তখন পদ্মজা এসে আলোর মিছিলে ভরিয়ে দিয়েছে তার মনের উঠান। নিশীতে 5 জন মানুষ বাঁধা অবস্থায় মাথার চোখে ঘুমাচ্ছে, আর সামনে রামদানি এক রূপসী বসে আছে। পাশের 3টে কুকুর দাঁড়িয়ে আসে। দৃশ্যটি ভয়ঙ্কর। শুনশান নীরবতা কেটে যায় ক্ষণ মুহূর্ত। আর সময় নষ্ট করে যাবে না। তারা বেঘরে ঘুমাচ্ছে। মৃত্যু উপভোগ না করে অমানুষগুলো মরে যাক পদ্মজা চায় না। সে 2 জগ পানি 5 জনের মাথার উপরে ঢেলে দিল, তাতেও তাদের ঘুম ভাঙল না। পদ্মজা রামদার শেষ প্রান্ত দিয়ে পরপর 5 জনের পায়ের তালুতে আঘাত করলো। এতে কাজ হয়, তারা সক্রিয় হয়। 5 জনে আধবোঝা চোখে তাকায়। তাদের ঘুমের ঘোর এখনো কাটেনি। মাথা ভারী হয়ে আসে, ভন ভন করছে। পদ্মজা চোখকে খাটের উপরে গিয়ে বসল। হৃদয়ন পদ্মজাকে ঝাপসা চোখে দেখছে। সে চোখ বুজে আবার তাকালো। পদ্মজার হাসি হাসি মুখটা ভেসে ওঠে। তার হাতের রামতা জলজল করছে। পদ্মজার পাশে 3টে কুকুরের চোখ। হৃদয়ন চমকে গেল। মজিদ, খলিল এবং আসমানি যখন পরিস্থিতি বুঝতে পারলো, তারাও চমকে যায়। তারা কথা বলতে গেলে উ উ আওয়াজ বের হয়। উঠতে গেলে টের পায় তাদের হাত পা বাঁধা। ঘুম উবে যায়, মস্তিষ্ক সচল হয়ে ওঠে। হৃদয়ান অবাক চোখে মজিদের দিকে তাকায়। মজিদও তাকালেন। আর তারা ছোটার জন্য ছটফট করলো। কিছু একটা বলার চেষ্টা করলো, কিন্তু কোনো চেষ্টাই সফল হচ্ছে না। আমির পদ্মজার দিকে তাকিয়ে আছে। তার চোখ দুটি বারবার বুঝে যাচ্ছে, তবে পরিস্থিতি ধরতে পেরেছে। সে সবসময় বলে পদ্মজার নাকি নিজস্ব আলো আছে। এই যে এখন তার মনে হচ্ছে অন্ধকারচ্ছন্ন অতলে যখন সে তলে যাচ্ছিল, তখন পদ্মজা এসে আলোর মিছিলে ভরে দিয়েছে তার মনের উঠান। পদ্মজা 5 জনকে পরখ করে নিল। তাদের ছটফটানে আর ভর্তা চোখ পদ্মজার থেকে সবচেয়ে সুন্দর ও তৃপ্তিকর দৃশ্য। আমিরের উপর চোখ পড়তেই চোখ ভাসে আমিরের অযত্নে বেড়ে ওঠা মাথার চুল, যা আমিরের কপাল ও চোখ ঢেকে রেখেছে। পদ্মজা উঠে দাঁড়ালো। হৃদয়ন ও মজিদের পাশে গিয়ে বসলো। দূরে সন্তান হারা পেঁচা ডাকছে চাপা স্বরে। আশেপাশে নড়াচড়ার শব্দ শোনা যাচ্ছে। পদ্মজা তাদের উপর ঝুঁকলো। তারপর মৃদু হেসে চাপা স্বরে বলল, তবে হোক উৎসব। পদ্মজার কণ্ঠ ও হাসি তাদের হৃৎপিণ্ডে জোরসোরে আঘাত হানে। আসমানে উ উ শব্দ করে চলছে। সে ভীতগ্রস্ত। ভয় তার শরীরে ঘাম হচ্ছে। ভয় পাচ্ছে উপস্থিত 4 জনই। পদ্মজা হানাইর নয়। সে এর আগে 3টে খুন করেছে। শেষ খুনটা নিখুঁত ছিল। পদ্মজাকে ভয় পাওয়ার যথেষ্ট কারণ রয়েছে। হৃদয়ন শরীরের সবটুকু শক্তি দিয়ে মুক্ত হওয়ার চেষ্টা করছে। পদ্মজা হিজল গাছটির দিকে এগিয়ে যায়। লতিফা হিজল গাছের পিছনে কাপড়ের ব্যাগটি রেখেছে। পদ্মজা কাপড়ের ব্যাগখানা নিয়ে আসে। ব্যাগ উল্টো করতে বেরিয়ে আসে 3টে বয়াম, চাপাতি, ছুরি, রামদা ও তলোয়ার। অস্ত্রগুলো দেখেই বন্দীদের আত্মা কেঁপে ওঠে। খলিল হারাদার ভয়ে পা দিয়ে মাঠে খুঁড়তে খুঁড়তে গোংরানো শুরু করলো। পদ্মজা তীক্ষ্ণ চোখে তাকায়। ছুরি দিয়ে ধীর পায়ে হেঁটে আসে। পদ্মজার হাতে ছুরি দেখে কুকুরগুলো পালাতে উদ্যত হয়, কিন্তু তারা সুপারি গাছের সাথে বাঁধা, তাই পালাতে পারল না। ঘে ঘু করে চিৎকার করে উঠল। পদ্মজা খলিলের উপর ঝুঁকে তার মাথার চুল শক্ত করে ধরে কিরমির করে বলে উঠল, যে হাত দিয়ে এতদিন হত্যা করে আসা হয়েছে, আমি আজ সেই হাত কেটে ফেলবো। খলিল চোখ দুটি মার্বেলের মতো বড় বড় হয়ে যায়। পদ্মজা রন্দে রন্দে ঢুকে পড়ে। পূর্ণার মৃতদেহের সোদা গন্ধ ভেসে ওঠে আঁচড় কাটা মায়াবী মুখটা। সে মনের ক্রোধ প্রকাশ করতে খলিলের চুল ধরে রেইনটি গাছের সাথে বারবার আঘাত করলো। খলিলের মাথা ফুলের টিলার মতো উঁচু হয়ে যায়। যে চোখে এতদিন হিংস্রতা ছিল, সেই চোখে ভয়ের ছাপ। পদ্মজা ছুরি দিয়ে খলিলের হাতে পায়ের চামড়া চিরেছিল। তারপর বয়াম থেকে মরিচ নিয়ে সেখানে আহত স্থানে মাখিয়ে দিল। খলিলের চোখ পেটে জল বেরিয়ে আসে।
তিনি কেঁদে কিছু বলছেন, কিন্তু উ ছাড়া কিছু শোনা যাচ্ছে না। যন্ত্রণায় তার কলিজা ফেটে যাচ্ছে, জ্বলে যাচ্ছে হাত পা। খলিলকে ছেড়ে পদজা সরু চোখে হৃদয়ের দিকে তাকালো। কাছে কোথাও থেকে থেকে পেঁচা ডাকছে, জোনাকি পোকাদের দেখা যাচ্ছে না। কুকুর তিনটে পদজার দিকে অবাক চোখে তাকিয়ে আছে। খলিলকে আঘাত করার সময় পদ্মজার চোখে মুখে যে হিংস্রতা ফুটে উঠেছিল, সেই দৃশ্য দেখে তারা অবাক হয়েছে। পদ্মজাকে তাকাতে দেখে হৃদয়ন চট করে চোখের দৃষ্টি সরিয়ে নিল। খলিলের অবস্থা দেখার পর থেকে সে পদ্মজাকে ভয় পাচ্ছে। শরীরের সব শক্তিতে চেষ্টা করছে ছোটার। হৃদয়নের চোরা চাহনি দেখে পদ্মজা হয়তো হাসল। মধ্যরাতের বাতাস ছড়িয়ে পড়েছে সর্বত্র। পদ্মজা দ্বিতীয় বয়ামটি নিয়ে হৃদয়নের দিকে এগিয়ে আসে। পদ্মজার এক একটা কদম হৃদয়নের আত্মাকে কাঁপিয়ে তুলছে। পদ্মজা হৃদয়নের পাশে বসলো। হৃদয়ান আর চোখে পদ্মজার দিকে তাকায়। পদ্মজা হৃদয়নের মুখের সামনে মুখ নিয়ে দাঁত বের করে হাসলো, বলল, রাখে আল্লাহ, মারে কে? হ্যাঁ, হৃদয়ন একটু নড়াচড়া করে দূরে সরে যাওয়ার চেষ্টা করে। পদ্মজা এক থাবায় হৃদয়নের মুখ থেকে অন্যের বাঁধন খুলে দিল। সঙ্গে সঙ্গে হৃদয়ান মজিদের উদ্দেশ্যে বলল, আমি আগেই বলেছিলাম এই মেয়ে আমাদের বিপদের কারণ হবে, শোনেননি? পদ্মজা খপ করে হৃদয়নের তালুর চুল টেনে ধরল। হৃদয়ান পদ্মজার মুখে থুতু ছুঁড়ে মারে। পদ্মজা তার মুখ দ্রুত সরিয়ে নেয়। হৃদয়নের থুতু হৃদয়নের মুখের উপরেই পড়ল। হৃদয়ন কটমট করে তাকালো, বলল, খারাপ মেয়ে, তোরে প্রথম দিনই মেরে ফেলা উচিত ছিল। পদ্মজা উঠে দাঁড়ায়, জোরে লাথি মারে হৃদয়নের মুখে। লাথিকে রেইনটি গাছের সাথে আঘাত পায় হৃদয়ান। তার মাথা ভন ভন করে ওঠে। হৃদয়ন কিছু বুঝে ওঠার আগে পদ্মজা তার প্যান্টের ভেতর বয়াম থেকে কিছু ঢেলে দিল। সেকেন্ড কয়েক পর হতেই বিশেষ স্থানে জ্বালা পড়া অনুভব করে। একসাথে অনেকগুলো জীবের কামড়ে তার মুখ নীল হয়ে যায়। সে চমকে তাকায় পদ্মজার দিকে, প্রশ্ন করে, কি দিছস? হ্যাঁ, প্যান্টের ভিতর কি দিছস তুই? পদ্মজা উত্তর দিল না। হৃদয়ন চিৎকার করতে থাকে। পদ্মজা রয়ে শুয়ে হৃদয়নের চিৎকার করার দৃশ্য দেখতে দেখতে কুকুরগুলোকে মুক্ত করে দেয়। কুকুর তিনটে পদ্মজার দিকে তাকে ঘেউ ঘেউ করে পিছিয়ে যায়। পদ্মজা তৃতীয় বয়াম নিয়ে মসজিদের পিছনে গিয়ে দাঁড়ালো। বয়াম থেকে 2 টুকরো কাঁচা মাংস বের করলো। ছাগল জবাই করেছিল আজ। সে দেখে শুনে হাড্ডি সহ কয়েক টুকরো মাংস রেখে দিয়েছিল। মাংস দেখে কুকুরগুলোর চোখ চকচক করে উঠল। পদ্মজা এক টুকরো মাংস নিয়ে মসজিদের পিছনে গিয়ে দাঁড়ালো। তারপর মসজিদের মুখের উপরে মাংসের টুকরোটি ধরল। 3টে কুকুর ঘে ঘে করে একসাথে ঝাঁপিয়ে পড়ে মসজিদের উপর। কুকুরগুলো লাফ দিতেই পদ্মজা মাংসের টুকরো মসজিদের উরুর উপরে ছেড়ে দেয়। কুকুরগুলো নিজের দিকে তেলে আসতে দেখে মসজিদ নিঃশ্বাস নিতে ভুলে যান। চোখের পলকে মসজিদের হাত পা ও মুখের চামড়া ছিঁড়ে যায়, বেরিয়ে আসে রক্ত। এক টুকরো মাংস নিয়ে 3 কুকুরের মধ্যে কারাকারি শুরু হয়। তাদের বীজ দাঁতের কামড় পড়ে মসজিদের গোপনাঙ্গে। তিনি গঙ্গাতে চোখের ইশারায় পদ্মজাকে আকুতি করেন, এসব যেন থামানো হয়। অন্যদিকে হৃদয়ান ছোটার জন্য ছটফট করছে। পদ্মজাকে বিশ্রী গালিগালাজ করে হুমকিও দিয়েছে। যখন পিঁপড়ার কামড়ে সর্বাঙ্গ বিষে ওঠে, তখন সে পদ্মজাকে অনুরোধ করে তাকে বাঁচাতে। কখনো পদ্মজাকে দেবী বলে, আবার কখনো মা বলে ডাকলো। ওয়াদা করলো সে আর কখনো অন্যায় করবে না। পদ্মজা উত্তর কিছুই বলেনি, সে নির্বিকার। হৃদয়ান ও কুকুরের চিৎকার শুনে মাথার উপর এক ঝাঁক পাখি ডানা ঝাপটে উড়ে গেল, আবার ডানা ঝাপটে ফিরে এলো। পাখিদের মধ্যে অস্থিরতা শুরু হয়েছে। তাদের অস্থিরতা দানবের মতো দাঁড়িয়ে থাকা গাছগুলোর কচি ডালপালা ও পাতা বারবার নড়ে চড়ে উঠছে। পদ্মজা এবার বয়াম নিয়ে খলিলের পিছনে গিয়ে দাঁড়ালো। পূর্বে মাংসটি নিয়ে একটি কুকুর দৌড়ে দূরে চলে যায়। তার পিছন পিছন বাকি 2টি কুকুরে গেল। পদ্মজা আরেক টুকরো মাংসে খলিলের মুখের উপরে ধরলো। তারপর কুকুর 3টা আকর্ষণ পেতে মুখ দিয়ে শব্দ করলো, হুস। খলিল হাওলাদার কুকুরগুলোর দিকে তাকে ভয় প্রস্রাব করে দিলেন। পদ্মজার ডাকে 3টে নেড়ি কুকুর সাড়া দিল। তারা ঘে ঘেউ করে দৌড়ে আসে, খলিলের উপর ঝাঁপিয়ে পড়ে। পদ্মজা আগের মতোই হাতের মাংস খলিলের উরুর উপরে ছেড়ে দিল। তারপর আরেক টুকরো মাংস নিয়ে আসমানের সামনে গিয়ে দাঁড়ালো। বয়াম রাখলো মাটিতে। একটা কুকুর পদ্মজার পিছনে এসে দাঁড়ায়, ঘেউ ঘেউ করে চিৎকার করে তাকে মাংস দিতে। পদ্মজার এক হাতে ছুরি বলে ভয় তার উপর ঝাঁপিয়ে পড়ে মাংস কেড়ে নেওয়ার সাহস পাচ্ছে না। আসমানি পদ্মজাকে তার সামনে দাঁড়াতে দেখে গোপনে ঢোক গেল। তার চোখ পেটে জল বেরিয়ে আসে। সে কিছু একটা বলতে চাইছে,
চোখের জল জেনে এক্ষুনি বন্যা বয়ে যাবে। মেয়েরা ভালো হোক, খারাপ হোক, বুড়ো হোক আর যুবতী হোক, তারা ভীষণ কাঁদতে পারে। পদজা আসমানির মুখ মুক্ত করে দিল। আসমানি কাঁদো কাঁদো স্বরে অনুরোধ করলো, আল্লাহ দোহাই লাগে ভাবি, আমারে ছাইরা দিন, আমি আপনার গোলামি করুম সারা জীবন। পদ্মজা আসমানির সামনে বসলো। আসমানির উপর ঝুঁকে তার গাল আলতো করে ছুঁয়ে দিয়ে আদরের স্বরে বলল, ভীষণ সুন্দর। পদ্মজার ঠান্ডা স্পর্শ আসমানির চোখটিতে ছুঁয়ে ফেলল। সে কেঁপে উঠে চোখে মুখে অসহায়তা ফুটিয়ে পদ্মজার চোখের দিকে তাকায়। পদ্মজা হাসলো। আসমানির চুলের মুঠি শক্ত করে ধরে বলল, আমি পুরুষ না যে আমাকে আকৃষ্ট করবে। আমার বোনের মৃত্যু কষ্ট তোমাকেও অনুভব করতে হবে। পদ্মজার হাতের মাংসের টুকরোটি মজিদের উপর ছুরি মারল। তৎক্ষণিক কুকুর তিনটে মজিদের উপর আবার ঝাঁপিয়ে পড়ে। পদ্মজা আসমানির পায়ের দড়ি খুলে সেই দড়ি দিয়ে আসমানির গলা পেঁচিয়ে ধরে। আসমানির চোখ উল্টে যায়। পদ্মজার চোখে মুখে কোনো প্রতিক্রিয়া নেই। সে শান্ত স্বাভাবিক। যখন আসমানির নিস্তেজ হওয়ার পথে পদ্মজা দড়ি ছেড়ে দিল। আসমানি কাঁচতে কাঁচতে নতজানু হয়। পদ্মজা আবার পেঁচিয়ে ধরল। আসমানি দু পা দাপিয়ে দম নেওয়ার চেষ্টা করে। তার হাঁটু অবধি চলে এসেছে। যতক্ষণ না আসমানির নাক মুখ দিয়ে রক্ত বের হয়, পদ্মজার শরীরে সবটুকু শক্তি দিয়ে টেনে ধরে রাখে দড়ি। ক্ষণ মুহূর্তে যুদ্ধে আসমানি নিস্তেজ হয়ে যায়। পদ্মজা দড়ি ছেড়ে দিল। আসমানির জিহ্বা মুখের ভেতর নেই, বাইরে বেরিয়ে এসেছে। চোখ দুটি উল্টে রয়েছে, সারা মুখ কালচে ভাব। পদ্মজা তার দু হাত ছেড়ে আসমানির মৃত্যুর লাশ থেকে দূরে সরে দাঁড়ায়। পিঁপড়ার কামড়ে হৃদনের কোমর থেকে পায়ের তালু অবধি অবশ হয়ে গেছে। গলা শুকিয়ে কাঠ, শরীর ব্যথায় টনটন করছে। তার স্পর্শকতার স্থান গুরুতর আহত। পদ্মজা ছুরি নিয়ে হৃদনের সামনে এসে দাঁড়ায়। হৃদনের উরুতে ছুরি প্রবেশ করে আবার বের করে আনে। হৃদন চিৎকার করে উঠল, অনেক কষ্টে উচ্চারণ করলো, আর না, আর না। পদ্মজা শূন্যে ছুঁড়ে মেরে কৌশল করে ধরল। তারপর ছুরি দিয়ে হৃদনের শরীরের অগণিত আঘাত করতে থাকে। তারপর এক চোখ তুলে নিল। হৃদন জোরে আর্তনাদ করে উঠে, একত্রে করে তাকে মৃত্যু দিতে নয়তো বাঁচায় দিতে। পদ্মজা দাঁতের দাঁত চেপে হৃদনের দু গালে চিপা দিয়ে ধরল। ফিসফিস আওয়াজের মতো করে বলল, এই চোখগুলো আর কোনো দিন কোনো মেয়েকে দেখবে না, কোনো দিন না। হৃদনের এক চোখ থেকে গলগল করে রক্ত বের হচ্ছে। কুকুরগুলো আরও মাংসের জন্য বিরতিহীনভাবে চিৎকার করে যাচ্ছে। পদ্মজা তার কথা শেষ করে হৃদনের আরেকটা চোখে ছুরি ঢুকিয়ে দিল। তারপরে মুখের উপর ছুরি দিয়ে তিরছাভাবে টান মারল। হৃদনের নাক ছিঁড়ে উপরের ঠোঁট দুটো ভাগ হয়ে যায়। চিৎকার করার শক্তিটুকু আর পেল না, তার পূর্বে বেহুশ হয়ে যায়। পদ্মজা ক্রোধে মৃদু কাঁপছে। তার সাদা শাড়ি ইতিমধ্যেই রাঙ্গা হয়ে গেছে। সে রামদান নিয়ে নিঃশ্বাসের গতিতে যেভাবে পারে হৃদনকে কোপাতে থাকলো। তার মুখ দিয়ে ক্রোধস্বর বের হচ্ছে। হৃদন শরীরের মাংস ছিটকে পড়ে এদিক সেদিক। লুকিয়ে দেখা নিশাচরেরা একস্বরে ডেকে ওঠে। তারা পদ্মজাকে তার কাজে সাহস জোগাতে কিছু বলছে, নাকি ভয় পেয়ে ডাকছে, কে জানে। প্রায় মিনিট 10 পর পদ্মজা স্থির হয়ে দাঁড়ালো। তার মুখে রক্ত প্রায় মিনিট 10 পর পদ্মজা স্থির হয়ে দাঁড়ালো। তার মুখ রক্তে প্রায় মিনিট 10 পর পদ্মজা স্থির হয়ে দাঁড়ালো। তার মুখ রক্তে অস্পষ্ট। চোখ দুটি ছাড়া কিছু দেখা যাচ্ছে না। শাড়ি তাজা রক্তে চপচপে। সামনের চুলগুলো রক্তে আঠালো হয়ে গেছে। তার বুকে হাঁপুড়ের মতো ওঠানামা করছে। নিঃশ্বাস নিচ্ছে ঘন ঘন। বাতাস পদ্মজার সাহসিকতার মুগ্ধ হয়ে তাকে আলিঙ্গন করার জন্য ধেয়ে আসছে। পদ্মজার রামদা থেকে রক্ত পড়ছে চুইয়ে চুইয়ে। সে রামদা রেখে সদ্য কেনা চাপাতি তুলে নেয় হাতে। ঘুরে এসে মজিদের সামনে দাঁড়ায়। কুকুরের আঁচড় আর কামড়ে মজিদের প্রাণ নিতে পড়েছে। পদ্মজা মজিদের মুখের বাঁধন খুলে দেয়। মজিদের শেষ আর্তনা শোনার জন্য মজিদ অস্পষ্ট স্বরে বলল, মামা, মামা আমায়। মজিদ কথা শেষ করতে পারল না। পদ্মজা চিৎকার করে হাত ঘুরিয়ে এক আঘাতে মজিদের মাথা দ্বিখণ্ডিত করে ফেলল। রক্ত ফিনকিতে ছিটকে পড়ছে। বুড়বুড় শব্দ তুলে পেটের নাড়ি ভুড়ি ফেটে রক্ত বেরিয়ে আসে। পদ্মজা এক মুহূর্ত থামল না।
হিংস্র তাণ্ডব চালিয়ে গেল। তার রক্তের তৃষ্ণা মেটেনি। সে খলিলের মুখের বাঁধন খুলে দিল। পদ্মজাকে রক্ত মানবী মনে হচ্ছে। তার শরীরের প্রতিটি লোমকূপ রক্তে স্নান করেছে। খলিল হাউমাউ করে কেঁদে উঠল। ও মা, ও মা, আমারে সাইরা দাও, আমি তোমার বাপের মতো। ও মা, আমারে সাইরা দাও। পদ্মজা দাঁত বের করে হাসল। তার দাঁতেও রক্ত লেগে আছে। ভয়ানক দেখাচ্ছে। কোথায় গেল তার ভুবন মোহিনী রূপ? রক্তের সাগরে ডুবতে এসে পদ্মজা চাপাতি দু হাতে ধরে হাত ঘুরিয়ে উভ্রান্তরের মতো খলিলকে আঘাত করতে থাকে। এক আঘাতেই খলিলের আত্মার দেহ ছেড়ে দেয়। কিন্তু পদ্মজা থামল না। সে কোট শোয়ার মুখে রেখে খলিলকে ইচ্ছে মতো কোপাতে থাকলো। ক্যাশ ক্যাশ শব্দে চারপাশে কেঁপে কেঁপে উঠে। আঘাতে আঘাতে খলিলের এহ হাত, কান, নাক শরীর থেকে আলাদা হয়ে যায়। পদ্মজা ক্লান্ত হয়ে চাপাতি খলিলের মুখের ভেতরে ঢুকিয়ে দিল। বাম হাতে কোমর থেকে আরেকটা ছুরি নিয়ে খলিলের পেটে ঢুকিয়ে দিল। রিদওয়ান মজিদ আর খলিলের রক্ত মাটিতে বেয়ে পুকুরের কালো জলের দিকে যাচ্ছে। পদ্মজা মাটিতে বসে পড়ে। নিরী কুকুরগুলো ভয় পেয়ে দূরে চলে গিয়েছে। দূর থেকে তারা পদ্মজাকে দেখছে। হিংস্র ঝড়ের তাণ্ডব থামাতে চারদিকে নিস্তব্ধতা ভর করে। পদ্মজা ভীষণ ক্লান্ত। সে দুই চোখ বুজে লম্বা করে নিঃশ্বাস নিল। তারপর মাথা তুলে আমিরের দিকে তাকালো। আমির এতক্ষণ পদ্মজার দিকে তাকিয়েছিল। পদ্মজাকে তার দিকে তাকাতে দেখে সে চোখ সরিয়ে নিল। আমিরের চোখের উপর পড়ে থাকা চুলগুলো বাতাসে উঠছে। সে শান্ত হয়ে বসে আছে। কোনো ছটফটে নেই, অস্থিরতা নেই, ভয় নেই। সে নির্লিপ্ত। পদ্মজা ঘাড় ঘুরিয়ে ডান পাশে তাকালো। আমিরের দেয়া নতুন নতুন তলোয়ারটি ঘাসের উপর পড়ে আছে। পদ্মজা মাটিতে হাতের ভর দিয়ে উঠে দাঁড়ালো। 3 কদম এগিয়ে তলোয়ারটি হাতে তুলে নিল। তারপর ফিরে তাকালো আমিরের দিকে। সেদিনের কথা, যেদিন আমির নিজে এই তলোয়ার পদ্মজার হাতে তুলে দিয়েছিল, জীবন নেয়ার অনুমতি দিয়েছিল। এ কথা শুনে পদ্মজার শেখে কান্না। কিন্তু আজ পদ্মজা শুধুই পদ্মজা, প্রিয় স্বামীর পদ্মবতী নয়। পদ্মজা শক্ত করে তলোয়ার ধরে সামনে এগিয়ে যায়। সে যত এগোচ্ছে অনুভব করছে বুকের ভেতরে শক্ত আবরণটা সরে যাচ্ছে। একটা নরম কোমল অনুভূতি ঝেঁকে বসেছে। পদ্মজা আমিরের সামনে এসে দাঁড়াতেই আমিরের চোখ তুলে তাকালো। এই যে রাতের বাতাসে পদ্মজা এক দুটো চুল উঠছে, তাতেও ভালো লাগছে। রক্তের মাখামাখি পদ্মজার রূপের বাহার নষ্ট করতে পারেনি, অন্তত আমিরের কাছে। নির্জন নিরিবিলি পরিবেশে আমিরকে এমন অবস্থায় এত কাছে দেখে পদ্মজার চোখগুলো শীতল হয়ে ওঠে। তার মনে হচ্ছে আমিরের চোখ, হাত পা, বুক, বাহু সব কথা বলছে। সেদিনও তো তাদের বিয়ে হলো। আমির তার শক্তপোক্ত দুটি হাত দিয়ে পদ্মজাকে কোলে নিয়ে ঘরে তুলে উপহার দেয় নতুন সংসার, নতুন পৃথিবী। সে আমিরের সংস্পর্শে এসে আবিষ্কার করে নতুন এক সত্তা। পুরনো কথা ভেবে পদ্মজার কণ্ঠনালীতে এক যন্ত্রণা ঠেকেছে। তার কণ্ঠনালী ব্যথা করছে। সে মাটিতে তলা রেখে রেনটি গাছের দাড়ি থেকে আমিরকে মুক্ত করে দেয়। এখন শুধু আমিরের হাত পা আর মুখ বাঁধা। পদ্মজা আমিরের সামনে বসলো। আমিরের নতজানো মুখটা নিখুঁতভাবে পর্যবেক্ষণ করলো। তারপর আমিরের বুকে সাবধানে এক হাত রাখলো। পদ্মজার একটুখানি ছোঁয়া আমিরের সত্তাকে কাঁপিয়ে তোলে। যেন সমুদ্রের ঢেউ গর্জে ওঠে। আকাশ থেকে বজ্রপাত ভেঙে পড়ে। কুকুরগুলো ধীরে ধীরে এগিয়ে আসে। পদ্মজার ছলো চোখ দুটি স্পষ্ট। আমিরের মনে হচ্ছে আকাশের চারটা ঠিক পদ্মজার মাথার উপরেই। সে সকল অনুভূতি হারিয়ে ফেলেছিল। কিন্তু পদ্মজাকে কোমল চোখে তাকাতে দেখে তার বুকটা হু হু করে কেঁদে উঠল। চোখের চাহনিতে মনের সবটুকু ভালোবাসা ঢেলে দিয়েছে পদ্মজা। বোঝা যাচ্ছে যে আমিরের প্রেমে কতটা মাতোয়ারা। আমির আশা করেনি এই মুহূর্তে এত কিছুর পর পদ্মজার চোখে পুরনো প্রেম দেখতে পাবে। বুকটা আর কত পড়বে যখন একসাথে থাকা সম্ভবই নয়। আমিরের চুপ থাকা, আমিরের নির্লিপ্ততা বলে দিচ্ছে সে পদ্মজার কোনো আঘাতকেই পরোয়া করে না। আমিরের মায়া মায়া চোখ দুটি গ্রাস করে ফেলে পদ্মজাকে। কেন জানি তার খুব কান্না পাচ্ছে। বুকের ভেতরে কোথাও যেন লুকোনো জায়গা থেকে একদল অভিমান প্রচণ্ড কান্না হয়ে দু চোখ ফেটে বেরোতে চাইছে। পদ্মজা ধীর কণ্ঠে বলল, কেন আমায় ভালোবাসলেন না? তার কণ্ঠে কান্না। আমিরের এক চোখ থেকে জল বেরিয়ে আসে। সে কোনো শাব্দিক উচ্চারণ বোঝাবে পদ্মজাকে ঠিক কতটা ভালোবাসে কি করে বলবে। সে পদ্মজার জন্য বিষের দানা। ভালোবাসা এক ভয়ঙ্কর মহামারীর নাম, যে মহামারীর একমাত্র পথ বিপরীত মানুষটিকে সারা নিঃস্ব হয়ে যা।
এই মহামারীতে আক্রান্ত হয়ে কত মানুষ বৈরাগী হয়েছে, আর আমির বেছে নিয়েছে মৃত্যু। পদজা হুট করে আমিরের কপালে চুমু খেল। আমিরের হৃৎপিণ্ড জ্বলে ওঠে, তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। পদজার দুই চোখের জল আটকাতে পারল না। সে বলল, আপনার দুটি সত্তার একটি আমার স্বামী, আমি তাকে সম্মান করি, কিন্তু অন্য সত্তার জন্য আপনাকে মরতে হবে। বুকটা জ্বলে যাচ্ছে কেন? একটু আগে তেজটা কেন নেই বুকের ভেতর? আমিরের ভালোবাসার অভাব তাকে পুড়িয়ে দিচ্ছে। 6টা বছর মানুষটা এত কেন ভালোবাসলো? এত নিখুঁত ভালোবাসার অভিনয় হতে পারে? কাঙাল সে। পদজা ঠোঁটের ঠোঁট চেপে কান্না আটকাচ্ছে। আমি নিজেকে সামনে চোখের দৃষ্টি নত করলো। পদজা নিজেকে নিজে প্রশ্ন করে, বুকটা চলে যাচ্ছে কেন? একটু আগের তেজটা কেন নেই বুকের ভেতর? আমিরের ভালোবাসার অভাব তাকে পুড়িয়ে দিয়েছে। 6টা বছর মানুষটা এত কেন ভালোবাসলো? এত নিখুঁত ভালোবাসার অভিনয় হতে পারে? কাঙ্গাল সে, তার স্বামীর ভালোবাসার কাঙ্গাল। কিন্তু সেই ভালোবাসায় প্রতারণা করলো। এই ভালোবাসা ভাগ হয়েছে আরও আগে। কষ্টগুলো বাতাসে উড়ে যায় না কেন? পদজা খাপ থেকে তলোয়ার বের করলো। তলোয়ারখানা দেখে পদজার বুকের ভেতরে ড্রিম ড্রিম করে কিছু বাজতে থাকে। কেঁপে ওঠে তার হাত। পদজা ঢোক গিলে নিজেকে ধাতস্থ করলো। তারপর কাপা হাতে আমিরের মুখ থেকে অন্যের বাঁধন খুলে দিল। আমিরের আত্মনা শোনার জন্য নয়, সে চায় আমির তাকে কিছু বলো, কিন্তু কি শুনতে চায় সে জানে না। আমিরের বেলা সে কঠোর হত দূরে থাক, তলোয়ার চালানোর সাহস পাচ্ছে না। আমির মাথা নত করে অপেক্ষা করছে মৃত্যুর জন্য। মৃত্যু তার জন্য উপহার। পদজা আঘাত করতে সময় নিচ্ছে। আমির নিশ্চুপতা তার মনের ব্যথা বাড়িয়ে দিচ্ছে। সে বেয়া হয়ে কাট কণ্ঠে বলল, কিছু বলার আছে? আমি তাকালাম। এই তো, এই দৃষ্টি পদজাকে খুন করে ফেলে। তীরের বেগে বুকের ভেতর ছিদ্র করে ফেলল। এই পৃথিবীতে নাকি শ্যামবর্ণ অবহেলিত, অথচ ভুবন মোহিনী রূপসী পদজা শ্যামবর্ণ এক পুরুষকে ভালোবেসে থমকে গিয়েছে। আমির বলল, গত 4 দিনের যন্ত্রণার একাংশ যদি অনুভব করতে, আমাকে খুন না করে বাঁচিয়ে রাখতে, আমার শাস্তি হতো আমার বেঁচে থাকা। আমির কথা শেষ করে চোখের পলক ফেলার পূর্বে পদজা তার বুকের মধ্যেখানে তলোয়ার ঢুকিয়ে দিল। তলোয়ার বুক ভেদ করে পিঠে গিয়ে ঠেকে। আচমকা আক্রমণ করে আমির অবাক হলো। তার মুখ দিয়ে রক্ত বেরিয়ে আসে। বুকের যন্ত্রণার শেষবারের মতো দু চোখ ছাপিয়ে বেরিয়ে পড়ে। আমিরের মুখ থেকে এত রক্ত বের হতে দেখে পদজা পায়ের তোলা কেঁপে ওঠে। সে সঙ্গে সঙ্গে তলোয়ার টেনে বের করলো। আমিরের দেহটা দপ করে শব্দ তুলে লুটিয়ে পড়ে মাটিতে। পদজা বুক ছ্যাদ করে ওঠে। বুকের ভেতর পাহাড় ধসে পড়ে। সে দ্রুত আমিরের দু হাতের বাঁধন খুলে দেয়। বুকের ভেতর থেকে শব্দ তুলে কান্না বেরিয়ে আসে। সে কাঁদো কাঁদো হয়ে বলল, যাবেন না, যাবেন না। আমিরের শরীর 2-3টে ঝাঁকি দিয়ে নিতর হয়ে যায়। পদজা মাথায় এক হাত দিয়ে উদ্ভ্রান্তের মতো এদিক সেদিক তাকায়। তার শরীরটা কেমন যেন করছে। চোখের সামনে তিলে তিলে ঘুরে তোলা প্রেমের রাজপ্রসাদ ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। সে শব্দ শুনতে পাচ্ছে। শব্দের আঘাতে তার মগজ চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। পদজা আর্তনাদ করে ওঠে। 2 হাতে মাটি চাপড়ে চিৎকার করে কেঁদে উঠল। আল্লাহ, আল্লাহ! তার চিৎকার শুনে সন্তানহারা পেঁচাটির কান্না থেমে যায়। আল্লাহ উচ্চারণটি প্রতিধ্বনিতে হতে থাকে যেন বারবার। এই একটি ডাকে পদজার সর্বহারার বেদনা ফুটে ওঠে। সে আপন মানুষদের মৃত্যু দেখতে দেখতে ক্লান্ত। তার যন্ত্রণা পাহাড় ভেঙে গেছে। পদজা বাচ্চাদের মতো হাঁটুতে ভর দিয়ে একেবারে ডানে যায়, আরেকবার বামে যায়। তারপর আমিরের মাথার কাছে এসে বসে। আমিরের চোখ দুটো খোলা, পদজার দিকে তাকিয়ে আছে। চোখ জোড়ায় কি পদজাকে দেখার তৃষ্ণা মেটেনি? তোমাকে দেখার তৃষ্ণা আমার কখনো মিটবে না পদ্মবতী। পদজা চমকে পিছনে তাকায়, কেউ নেই। ডান পাশ থেকে আবার শুনতে পায় একই কথা। পদজা ডান পাশে তাকায়, তারপর শুনতে পায় বাম পাশ থেকে। পদজা চরকির মতো ঘুরতে থাকে। সে বাস্তব দুনিয়া থেকে বেরিয়ে এসেছে অনেক আগে। আমিরের বলা পুরনো কথাগুলো সে শুনছে। প্রতিটি কথা তাকে সূর্যের মতো খোঁচাচ্ছে। পদজা এত ব্যথা সহ্য করতে না পেরে 2 হাতে খামচে ঘাস টেনে তুলল।
তারপর এক হাত দিয়ে মাটিতে আঘাত করতে করতে চিৎকার করে কাঁদল। কাঁদতে কাঁদতে তার গলার স্বর স্তব্ধ হয়ে যায়। সে শরীরের ভার ছেড়ে দেয়, সেজদার মতো উবু হয়। তারপর মাথা তুলে এক হাতে আমিরের চোখ দুটি বন্ধ করে দিল। চোখের জল মুছে চারপাশে চোখ বোলালো। তার চোখের দৃষ্টি অস্থির, নিঃশ্বাস এলোমেলো। এই বিশাল পৃথিবীতে এখন সে একা। আচমকা সে উঠে দাঁড়ায়। যেখানে ভোজ আসর হয়েছিল সেখানে ছুটে যায়। আমিরের প্লেট আলাদা, তার প্লেট দুটো পদ্মফুল আঁকানো। পদ্মজা খুঁজে খুঁজে আমিরের প্লেটটা বের করলো। সেখানে কিছু খাবার অবশিষ্ট ছিল। পদ্মজা ঘাড় ঘুরে একবার আমিরের মৃতদেহ দেখলো, তারপর দ্রুত অবশিষ্ট খাবারটুকু খেলো। খাবার শেষ হতেই পানি না খেয়ে দৌড়ে আমিরের কাছে আসে। একটা তীক্ষ্ণ ঠান্ডা স্রোত বুকের এদিক থেকে ওদিক ছুটে বেড়াচ্ছে। চারটা অর্ধেক ডুবে গিয়েছে, তবে তার আলো এখনো রয়ে গেছে। পদ্মজা আমিরকে টেনে সোজা করলো। আমিরের শার্টের বুক পকেট থেকে একটি বিশেষ শিশি বেরিয়ে আসে। পদ্মজা শিশিখানা হাতে নিয়ে অবাক চোখে আমিরের ফ্যাকাশে মুখটা দেখে। সে কিছু একটা বলে কিন্তু কথাটাই ফুটলো না, তার কথা হারিয়ে গেছে। তারপর ভাবলো বিষ খেয়ে আত্মহত্যা করবে, কিন্তু তার পরক্ষণেই মনে পড়লো আত্মহত্যা মহাপাপ। পদ্মজা বিষের শিশি ছুঁড়ে ফেলে পুকুরে। আমিরের মাথাটা খুলে নিয়ে অনেকক্ষণ গুনগুন করে কাঁদল পদ্মজা। বাতাসের বেগ বেড়েছে, রক্ত শুকোনোর পথে, ঠান্ডা কাটার মতো বিচ্ছে শরীরে। পদ্মজার ভীষণ ঘুম পাচ্ছে। সে রক্তাক্ত আমিরকে টেনে মাঝে নিয়ে এসে সুন্দর করে শুয়ে দিল। তারপর আমিরের নিথর দেহটিকে দু হাতে জড়িয়ে ধরে তার বুকের উপর শুয়ে পড়ল। মিনিট দুয়েক পর ঘুম ঘুম চোখে মাথা উঁচু করে আমিরের দু গালে সময় নিয়ে দুটো চুমু দিল পদ্মজা। একটা কুকুর পদ্মজাকে ঘিরে হাঁটছে, আর বাকি দুটো কুকুর মজিদ খুলে হৃদয় ও আসমানির লাশ শুকছে। ক্লান্ত পদ্মজা আমিরের বুকে শুয়ে শান্ত হলো। চোখ বুঝলো যে পৃথিবীতে লীলা খেলা সে বাধ্য হয়েছে স্বামীর বুকে অস্ত্র চালাচ্ছে, সে পৃথিবীর উদ্দেশ্যে মনের খাতায় চিঠি লিখলো। ক্ষমা করো পৃথিবী, তাকে আমি ঘৃণা করতে পারিনি, তাকে আমি নিষ্ঠুর মৃত্যু দিতে পারিনি। যার হাতের 5টি আঙ্গুল আমার নির্ভরতা, যার বুকের পাঁজরে লেগে থাকা ঘামের গন্ধ আমার সবচেয়ে প্রিয়, যার উষ্ণ ঠোঁটের ছোঁয়া আমার প্রতিদিনের অভ্যাস, যার এলোমেলো চুলে আমি হারিয়ে যাই বারংবার, যার ভালোবাসার আহ্বানে সব কিছু তুচ্ছ করে ছুটে যাই, যার মিষ্টি সোহাগে অন্য জগতে হারিয়ে যাই। তার কষ্ট আমি কি করে সহ্য করি? লোকে বলে স্বামী বাঁ পাঁজরের হাড়ে স্ত্রী তৈরি, তাহলে যার পাঁজরে আমার সৃষ্টি তার আর্তনাদ কি করে শুনি? এই কঠিন কাজ আমার পক্ষে সম্ভব হয়নি। ও পৃথিবী, সবাইকে বলে দিও আমার কবরটা যেন আমার স্বামীর কবরের ঠিক বাঁ পাশেই হয়। আমি তাকে ভালোবাসি, যেমন সত্য চন্দ্র সূর্য তেমন সত্য আমি তাকে ভালোবাসি। শেষ রাত্রি, চারদিকে ছড়িয়ে আছে রক্ত, একটি জিহ্বা বের করা নারী দেহ, 3টি ক্ষত বিক্ষত পুরুষ দেহ ও একটি মাথা। মাঝখানে শুয়ে আছে আমির হাওলাদার, তার বুকের উপর শুয়ে আছে তার অর্ধাঙ্গিনী, তার খুনি উম্মে পদ্মজা। খাবারে ঘুমের ওষুধ ছিল বলে পদ্মজা ঘুমিয়ে পড়েছে। 3টে নিরীহ কুকুর এলোমেলো হয়ে এদিক সেদিক হাঁটছে, সায় সায় করে বাতাস বইছে। অনেকগুলো তারার মাঝে একটা চাঁদ, স্বচ্ছ আকাশ, চাঁদটা তার নরম আলো নিয়ে ঠিক আমির পদ্মজার উপর স্থির হয়ে আছে। আর একটা পার্ট, তারপর গল্পটা শেষ হবে। আজকের পার্টটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ। দেখা হচ্ছে আবারও কালকে ঠিক 8:15 সময় লাস্ট পার্টে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।